হ্যালো এভরিওয়ান, আমাদের লাস্ট লেকচারে আমরা ভ্যাগনাস থিওরাম সম্বন্ধে পড়েছিলাম এবং ভ্যাগনাস থিওরাম পড়ার পরে আমরা ভ্যাগনাস থিওরামকে অ্যাপ্লাই করে কিছু অ্যাডভান্স ইকুইলিব্রিয়ামের কোশ্চেন সলভ করেছিলাম। দুটো কোশ্চেন আমি ক্লাসে করিয়ে দিয়েছিলাম এবং তারপরে তোমাদের দুটো কোশ্চেন হোমওয়ার্ক হিসেবে দেওয়া ছিল। তো যা যা অ্যাটেম্প করতে পেরেছো খুবই ভালো, যা যা অ্যাটেম্প করনি আমি তাদেরকে সাজেস্ট করবো এই লেকচারটা দেখার আগে তোমরা অবশ্যই কোশ্চেন দুটো অ্যাটেম্প করো। তাহলে আমি কোশ্চেনটা খুলছি, তোমাদের এখন আমি সলভ করে দেবো, কিন্তু তোমাদেরকে বলবো বারবার আমার সলিউশন দেখার আগে নিজেরা তোমরা কিন্তু অবশ্যই সলভ করবে। তো লাস্ট দিন এই অবধি আমাদের কমপ্লিট হয়েছিল এবং আজকে আমি তোমাদের প্রথম কোশ্চেনটা আগে সলভ করি, তারপরে সেকেন্ড কোশ্চেনটা সলভ করব। তো দেখো প্রথম কোশ্চেনটা কি বলছে, এ ওয়েট ডব্লিউ, একটা ওয়েট আছে ডব্লিউ, ইজ সাপোর্টেড বাই টু কেবলস অ্যাজ শোন ইন দি ফিগার। এই যে ওয়েট ডব্লিউ, এটা দুটো কেবল দিয়ে সাপোর্ট দেওয়া আছে, আমার ফিগারে দেওয়া আছে, ঠিক আছে। তারপরে কি বলেছে, দ্য টেনশন ইন দি কেবল মেকিং অ্যান অ্যাঙ্গেল থিটা উইল বি মিনিমাম। বলছে কেবলের টেনশন, যেই কেবলটা অ্যাঙ্গেল থিটা অ্যাঙ্গেল কি রয়েছে তার ভ্যালু মিনিমাম হবে হোয়েন দি ভ্যালু অফ থিটা ইজ ড্যাশ। থিটার ভ্যালু কত হলে এই কেবলের টেনশনটা মিনিমাম হবে, ঠিক আছে। একটা জিনিস খেয়াল রাখো, এই যে কেবলের পজিশন যে চেঞ্জ করি, থিটা কমায় বাড়ায়, এই যে ওয়েট এখানে একটা, এই যে তোমার হচ্ছে গিয়ে এখানে তোমার হচ্ছে একটা কেবল আছে যেটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল ফিক্স আছে। এবার এই কেবলে যদি অ্যাঙ্গেল কমে বাড়ে সেই হিসাবে কিন্তু এর উপর টেনশন কমবে বাড়বে, ঠিক আছে। এটা কিন্তু তোমাদেরকে ভিজুয়ালাইজ করতে হবে, টেনশন সব থিটা অ্যাঙ্গেলের উপর ভ্যারি করছে, মানে অ্যাঙ্গেল কমলে বা বাড়লে এর উপর টেনশন বাড়বে বা কমবে, এমন একটা পজিশন আসবে যখন এর ভ্যালু মিনিমাম হবে, ঠিক আছে। তার থেকে এই দিয়ে করলেও একটু বেড়ে যাবে, ওই দিয়ে করলেও একটু বেড়ে যাবে, ঠিক আছে। এমন একটা পজিশন আসবে যখন গিয়ে এটা মিনিমাম হবে, এই কেবলের টেনশনের ভ্যালু মিনিমাম হবে। আমাদেরকে সেই অ্যাঙ্গেলটা বের করতে হবে যেই অ্যাঙ্গেলে এই কেবলের টেনশন মিনিমাম হবে, ঠিক আছে। তোমরা যদি কেউ ভেবে থাকো ল্যামিস থিওরাম দিয়ে সলভ করবে, ঠিক আছে, ল্যামিস থিওরাম দিয়ে কিন্তু এখানে তোমাদের মিনিমাম যে টেনশন কত আসবে সেটা কিন্তু ওরকম বের করতে পারে। তাহলে তোমার কী করতে হবে, ল্যামিস থিওরাম দিয়ে ইকুয়েশন আসবে, তারপর ইকুয়েশনের তোমার ম্যাক্সিমাম মিনিমাম কনসেপ্ট লাগিয়ে তারপরে সলভ করতে হবে এবং এটা অনেক বড় একটা কোশ্চেন হয়ে যাবে। কিন্তু এটাকে আমরা যে ভ্যাগনাস থিওরামের অ্যাডভান্স কনসেপ্ট দিয়ে, মানে 3/4 যে ইকুইলিব্রিয়াম যে কনসেপ্ট আমরা আগের দিন শিখলাম, কোশ্চেন করলাম, সেই কনসেপ্ট কাজে লিখিয়ে এটা তুমি 2 লাইনে কোশ্চেনটা সলভ করে ফেলতে পারবে। তো সেটা কী করে সলভ করবে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো তার জন্য তোমাদেরকে দেখতে হবে, দেখো ভ্যাগনাস থিওরাম আমরা কী পড়েছিলাম, থিওরি অ্যাপ্লিকেশন যখন আমরা কী পড়েছিলাম, ঠিক আছে। কোনো যদি বডিতে 3টে ফোর্স অ্যাক্ট করে আর সেটা যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে কি হবে, তাহলে অবশ্যই সেটা কনকারেন্ট হতে হবে। এখানে তো কনকারেন্ট আছে তুমি দেখতেই পাচ্ছ, তো কনকারেন্সি আলাদা করে আমাদের বের করার দরকার নেই। এই দেখো কনকারেন্ট আছে, এই পয়েন্টের দিয়ে পাস করেছে কনকারেন্ট। এবং সেকেন্ড কী ছিল, একটা ক্লোজ ট্রায়াঙ্গেল এরা ফর্ম করবে, ঠিক আছে, ক্লোজ লুপ পলিগন ফর্ম করবে যখন আমরা এর ফোর্সের সামেশন করব, ঠিক আছে, বা আমরা ফোর্স যখন ভেক্টর সাম করব তখন ক্লোজ লুপ পলিগন ক্রিয়েট করবে, ঠিক আছে। মানে সামেশন অফ এফ নেট ইকুয়াল টু 0 হয়ে যাবে। তো এখানে যদি আমরা সেটা করি, সামেশন অফ এফ নেট ইকুয়াল টু 0 করি, ঠিক আছে, গ্রাফিক্যালি আমরা কী কী জানি তোমাদের সবার আগে বলে দিচ্ছি। দেখো এই যে এটা আছে, এই ডায়াগ্রাম, ডব্লিউ জানি, আর কী কী জানি দেখে নাও। ডব্লিউ জানি আমরা, একটু ছোট করি, ঠিক আছে, আমরা ডব্লিউ জানি, আমরা জানি এই যে এটা কি, এটা যদি আমরা ধরি T1 জানি, T1 জানি না, সরি, T1 এর অ্যাঙ্গেল জানি, আর এটা T2, এই দুটো কেবলের টেনশন T1 T2। আমরা ডব্লিউ জানি, ডব্লিউ এর ম্যাগনিটিউড জানি, ঠিক আছে, ডব্লিউ এর ডাইরেকশন জানি। T1 এর ডাইরেকশন জানি, ম্যাগনিটিউড জানি না, এবং T2 ম্যাগনিটিউড ডাইরেকশন কিচ্ছু জানি না। তো আমরা যদি আমরা ভেক্টর সামেশন ড্র করি বা শুরু করি, আমরা সবাই করবো, সবাই আমরা ডব্লিউ ড্র করবো, কারণ কি আমরা ডব্লিউটা জানি। তো সবাই আমি ডব্লিউ ড্র করে ফেলছি, দেখে নাও সবাই আমি কী করছি, ডব্লিউকে ড্র করে ফেলছি। তো সবাই আমি ডব্লিউকে ড্র করছি, এই আমাদের ডব্লিউ, এটা আমাদের ডব্লিউ, ঠিক আছে। ডব্লিউর পরে আমরা কি জানি, ডব্লিউ জানি, আমরা ম্যাগনিটিউড জানি, ডাইরেকশন জানি, ডব্লিউ সবাই ড্র করে ফেললাম। এরপরে আমরা কি করব, দেখো আমরা কি জানি, T1 এর ডাইরেকশন জানি, যার ডাইরেকশন জানি সেটা আমরা ড্র করব, T1 এর ডাইরেকশন জানি। এবার T1 দেখো কি করেছে, T1 আমাদের হরাইজন্টালের সঙ্গে 60 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করেছে, T1 হরাইজন্টালের সঙ্গে 60 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করেছে, 60 ডিগ্রি অ্যাঙ্গেল বানিয়েছে। তো আমরা T1কে ড্র করি, ঠিক আছে। কি বলছি, ভেক্টর সামেশনের রুল কি, ঠিক আছে, এর হেডের সঙ্গে আরেকটা টেল যোগ করে দেবো। সিমিলারলি আমরা T1কে এখানে অ্যাড করছি, T1 যদি আমরা অ্যাড করি তাহলে কী হয়ে যাবে, দেখো T1কে যদি আমরা অ্যাড করি, T1কে অ্যাড করলে কী হয়ে যাবে, এই যে T1, এটা হচ্ছে T1, এটা হচ্ছে আমাদের
T1, ঠিক আছে। T1 কি করেছে আমাদের, T1 আমাদের কি করেছে দেখো, T1 হরাইজন্টালের সঙ্গে 60 ডিগ্রি অ্যাঙ্গেল আমাদের বানাচ্ছে, হরাইজন্টালের সঙ্গে 60 ডিগ্রি অ্যাঙ্গেল বানাচ্ছে, 60 ডিগ্রি। ডাইরেকশন আমরা শো করলাম T1, যে কোনো ভেক্টরকে আমরা যেখানে যে কোনো ইচ্ছায় শিফট করতে পারি। সো এখানে T1 আমরা এখানে শিফট করে দিলাম, ঠিক আছে। আমরা W এর কি ডাইরেকশন জানি, ম্যাগনিটিউড জানি, W ড্র করলাম, তারপরে T1 ড্র করলাম, T1 এর আমরা কি জানি, ডাইরেকশন জানি, ম্যাগনিটিউড কোনটা জানি না। তো ম্যাগনিটিউড আমরা একটা র্যান্ডম ড্র করলাম, আমরা ম্যাগনিটিউড জানি না, ঠিক আছে। এরপরে আমরা লাস্টে যেটা আমরা অ্যাঙ্গেল বের করতে হবে T2 আমরা বের করব, ঠিক আছে, T2 বের করব। এবার দেখো এখানে কি ত্রিভুজের দুটো বাহু হয়েছে, আমাদের 3 নম্বর বাহু এমনভাবে ড্র করতে হবে, দেখো T2 এমনভাবে ড্র করতে হবে, T2 আমি অন্য কালার দিয়ে শো করছি, ঠিক আছে, T2 আমি ব্লু কালার দিয়ে শো করছি, চলো T2 আমি ব্লু কালার দিয়ে শো করছি। তো T2টা এমনভাবে হতে হবে এরকম ক্লোজ, যাতে আলটিমেটলি গিয়ে ইনিশিয়াল পয়েন্ট ফাইনাল পয়েন্ট ম্যাচ করে যায়, ইনিশিয়াল পয়েন্ট ফাইনাল পয়েন্ট ম্যাচ করে যায়। তো আলটিমেটলি কি হবে, ইনিশিয়াল পয়েন্ট ফাইনাল পয়েন্ট ম্যাচ করে যাবে T2। এবার কি বলেছে দেখো, এটা দেখছে করছি, তোমাদের এতটা দেখলে তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে গেছে এবার কি করতে হবে। আগের কোশ্চেনটা সেম ছিল, এই গ্রাফটা দেখে আমরা কি বুঝতে পারছি, T2 কি এখানে মিনিমাম ভ্যালু আছে, যদি জিজ্ঞাসা করি T2 মিনিমাম ভ্যালু আছে কি নেই, তোমরা এক কথা বলে নেই। T2 ভ্যালু কখন মিনিমাম হবে, দেখো আমরা T1 এর ম্যাগনিটিউড জানি না, T1 এর ম্যাগনিটিউডের উপর T2 ডাইরেকশন এবং ম্যাগনিটিউড দুটোই ডিপেন্ড করছে T1 এর উপর। যদি আমরা এই পলিগনটাকে দেখি, ঠিক আছে, মানে ট্রায়াঙ্গেলটা দেখি, ঠিক আছে, ত্রিভুজটাকে দেখি, T1 এর ম্যাগনিটিউডের উপরে আমাদের T2 এর ম্যাগনিটিউডও ডিপেন্ড করছে, ডাইরেকশনও ডিপেন্ড করছে, ঠিক আছে। তো কেমন হচ্ছে দেখে নাও, আমি এখানে এক গাদা আবার T1 ড্র করছি, ঠিক আছে, এক গাদা T1 ড্র করছি, T1 ড্র করছি, দেখো এরকম হতে পারে T2 এরকম হতে পারে, এটাও T2 হতে পারে, এটাও T2 হতে পারে, ঠিক আছে, এটাও T2 হতে পারে। যদি আমাদের T1 এতটা হয় তাহলে T2 এটা হবে, T1 এতটা হলে T2 এটা হবে, T1 এতটা হলে T2 এতটা হবে, T1 এটা হলে T2 এতটা হবে, ঠিক আছে। T1 এর ম্যাগনিটিউডের উপরে T2 এর ম্যাগনিটিউড ডাইরেকশন দুটোই ডিপেন্ড করছে, কিন্তু T2 এর ভ্যালু কখন মিনিমাম হবে তোমাদেরকে আগের দিনও বলেছিলাম, ঠিক আছে, যখন এর সঙ্গে T1 এর সঙ্গে T2 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করবে তখন তার ভ্যালু মিনিমাম হবে। তো এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল কোনটা দেখে নাও, মোটামুটি আমি ড্র করেছি এইটা, ঠিক আছে, এটা 90 ডিগ্রি ড্র করেছি, মানে যখন T1 এর সঙ্গে T2 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করছে তখন T2 এর ভ্যালু মিনিমাম হবে। ক্লিয়ার হলো T2 এর ভ্যালু কখন মিনিমাম হবে, যদি আমরা ডায়াগ্রাম থেকে বুঝি তোমরা ইজিলি বুঝতে পারবে। সো আমাদের এখান থেকে দেখো T1 এর ডাইরেকশন তো জানতাম, T1 এর ম্যাগনিটিউড পেয়ে গেলাম, T1 এর ম্যাগনিটিউড যেই পেয়ে গেলাম, T1 এর হেডের সঙ্গে T2 এর টেল যোগ করে আলটিমেটলি আমরা লুপটাকে ক্লোজ করে দিলাম। সো আমাদের T2 এর ডাইরেকশন ম্যাগনিটিউড দুটোই পেয়ে গেলাম, ঠিক আছে। আমাদের ম্যাগনিটিউড এখানে লাগবে না, আমাদের শুধু ডাইরেকশনটা যে এসে, তো ডাইরেকশনটা কী হবে এখানে আবার বলে দাও, 90 ডিগ্রি অ্যাঙ্গেল T1 এর সঙ্গে T2 ফর্ম করবে, ঠিক আছে। দেখো এটা যদি 90 হয়, একটা খেয়াল রাখো, যদি এইদিকে 90 হয়, ঠিক আছে, মানে হেডের সঙ্গে টেল যোগ করে 90 হয়, যদি আমরা T1কে সামনের দিকে নিয়ে চলে যাই, T1কে শিফট করে সামনে নিয়ে চলে যাই, তাহলে অ্যাঙ্গেল বিটুইন T1 অ্যান্ড T2 সেটা কিন্তু 90 ডিগ্রি হবে। যদি হেডের সঙ্গে টেল যোগ করলে 90 ডিগ্রি হয়, তাহলে অ্যাঙ্গেলও কিন্তু 90 ডিগ্রি হবে, কারণ এটাকে আমরা ভেক্টরকে যেখানে শিফট করতে পারি, শিফট করে সামনে নিয়ে গেলাম, এটাকে শিফট করে সামনে নিয়ে গেলাম, এটা 90 মানে এটাও 90, মানে টোটাল হয় 180 ডিগ্রি, ঠিক আছে, টোটাল 180 ডিগ্রি হয়, তো এই দিকটা 90 হলে ওই দিকেও 190 ডিগ্রি হবে। তো আমাদের এখানে কী ফর্মে আছে দেখো, আমাদের এখানে T1 T2 দুটো একে অপরের থেকে ডাইভার্জিং হচ্ছে, তার মানে অ্যাঙ্গেল বিটুইন আমাদের T1 T2 আমরা ডাইরেক্ট বলতে পারছি, যেহেতু T1 থেকে T2 যাওয়ার সময় এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করছে, তার মানে T1 T2 যে ভেতরে অ্যাঙ্গেল হবে, অ্যাঙ্গেল বিটুইন T1 অ্যান্ড T2 এটাও 90 ডিগ্রি হবে, তার মানে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে কত, 90 ডিগ্রি, ঠিক আছে, অ্যাঙ্গেলে 90 ডিগ্রি হয়ে যাবে। ক্লিয়ার হলে অ্যাঙ্গেলে 90 ডিগ্রি কেন হচ্ছে, কারণ আমাদের এখানে ক্লোজ লুপ পলিগন বানাতে গেলে এবং এর ভ্যালু মিনিমাম হতে হলে T1 এর হেডের সঙ্গে T2 যখন টেল যোগ করবো, এই যে অ্যাঙ্গেলটা কী করবে, 90 ডিগ্রি ক্রিয়েট করবে, তবেই গিয়ে T2 এর ভ্যালু মিনিমাম হবে। সেই জন্য T1 থেকে T2 যখন আমাদের অ্যাড করছি এই অ্যাঙ্গেলে 90 ডিগ্রি হচ্ছে, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হলে আমরা অ্যাঙ্গেল বিটুইন T1 অ্যান্ড T2 বের করি, আমরা সিম্পল কী করবো, T1কে আগে নিয়ে চলে যাব, আগে নিয়ে গেলে T1 এর এই অ্যাঙ্গেলে 90 ডিগ্রি হয়, ওই দিকেও অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে, ঠিক আছে। ধরো আগে নিয়ে গেছি, আগে তো ড্র করাই আছে, এটাও দেখাচ্ছি, এটা 90 হলে এটাও 90 হবে, এটা 90 মানে কি,
এটা 90 মানে কি, এখন মনে করো এই পার্টটা নেই, এইদিকে চলে গেছে, এটা 90 মানে কি T1 আর T2 এর মধ্যে যে অ্যাঙ্গেল সেটা 90 ডিগ্রি। এখানে কি আছে T1 আর T2 অ্যাঙ্গেল, কারণ কেবলে আমরা কি জানি টেনশন অ্যাওয়ে ফ্রম দ্য বডি হয়, অ্যালং দ্য স্ট্রিং হয়, তো আমরা অ্যাওয়ে ফ্রম দ্য বডি অ্যালং দ্য স্ট্রিং ড্র করেছিলাম, তখন এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে। এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়, দেখো টোটাল থিটা অ্যাঙ্গেল আমরা এখান থেকে ডাইরেক্ট বের করতে পারছি। থিটা অ্যাঙ্গেলটা কত হচ্ছে, সো থিটা ইকুয়ালস টু, থিটার ভ্যালু কত হচ্ছে বলো এবার, ইজিলি তোমরা বলতে পারবে, দেখো 180 মাইনাস টোটাল 180, তারপর 60 আর 90 মাইনাস 60 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, ঠিক আছে। তো কত হলো 60 আর 90 150 থেকে 180 বিয়োগলে 30 ডিগ্রি। তার মানে এই অ্যাঙ্গেলটা কত হতে হবে, এই অ্যাঙ্গেলটা হতে হবে আমাদের 30 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা যখনই 30 ডিগ্রি হবে, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা যখনই 30 ডিগ্রি হবে তখন T2 এর ভ্যালু মিনিমাম হবে। ক্লিয়ার হলো? কোশ্চেনটা আমি এতক্ষণ ধরে এক্সপ্লেন করলাম, কোশ্চেনে কিছু নেই, তোমরা কনসেপ্ট জানলে সিম্পল এটা একটু মনে মনে ড্র করে নেবে, খাতায় একটা রাফ ড্র করে নিলো। এই অ্যাঙ্গেলে তোমার মিনিমাম T2 কখন হবে, যখন T1 এর সঙ্গে T2 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করবে, ডাইরেক্ট তুমি তখন এইটা লিখতে পারবে। তো এটা পরীক্ষায় যদি এই কোশ্চেন আসে তোমাদের উইদিন 1 মিনিটে কোশ্চেনটা সলভ হয়ে যাবে, এরকম টাইপের কোশ্চেন আসলে কি। কিন্তু তোমার কনসেন্ট্রেট হচ্ছে তোমরা যদি সেই ইকুইলিব্রিয়ামের 3/4 ইকুইলিব্রিয়ামের কন্ডিশনগুলো জানো, কন্ডিশনগুলো না জানলে এরকম কোশ্চেন তোমরা হুট করে সলভ করতে পারবে না, তোমরা মানে ট্রেডিশনাল মেথডেগুলো অনেক লম্বা হয়ে যাবে। তো কোশ্চেনটা ক্লিয়ার হলো, এই কোশ্চেন এরকমই ছিল, আর কিছু ছিল না। এবার তোমরা নোট ডাউন করে নাও, নোট ডাউন করবে তো নোট ডাউন করে নাও, ঠিক আছে। আমি সরে যাচ্ছি, তোমরা নোট ডাউন করে নাও, তারপরে নেক্সট কোশ্চেন তোমাদেরকে আবার এক্সপ্লেন করে দিচ্ছি। নোট ডাউন করে নাও। আই হোপ তোমরা নোট ডাউন করে নিয়েছো। এবার চলো আমি নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেনে যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে জিজ্ঞাসা করো, লাইভে আমি সব ডিটেলসে বলে দেবো, ঠিক আছে। এই কোশ্চেনে দেখো খুবই কনসেপ্টুয়াল কোশ্চেন, তোমাদের সব কোশ্চেন, তোমাদের জিওমেট্রি, তোমার যা কনসেপ্টও কাজে লাগবে, সঙ্গে তোমাদের জিওমেট্রিক নলেজও কাজে লাগবে। জিওমেট্রির ভালো নলেজ থাকলে কোশ্চেনটা করতে পারবে, ঠিক আছে। জিওমেট্রির নলেজ না থাকলে কোশ্চেনটা করতে অনেক টাইম লেগে যাবে। তো দেখো আর কিছুই না, সিম্পল জিওমেট্রি লাগাতে হবে। কোশ্চেনে কি বলেছে দেখে নাও, এ ম্যান রাইজেস দি 200 নিউটন জয়েস্ট, এই যে জয়েস্ট আছে, ঠিক আছে, ওয়েট কত দেওয়া আছে 200 নিউটন, অফ লেন্থ 4 মিটার, লেন্থ 4 মিটার দেওয়া আছে, ঠিক আছে। লেন্থ জানো, এর ওয়েট জানো, ঠিক আছে। 4 মিটার লেন্থ আর 200 নিউটনের ওয়েট হয়ে গেল, ঠিক আছে। বাই পুলিং এ রোপ, দেখো এখানে কি আছে, যে জয়েস্টটা আছে এ পয়েন্টে কর্নারে টাচ হয়ে আছে, সাপোর্ট দিয়ে আছে, এবং এই আগায় মনে করো একটা তোমার রোপ কানেক্ট করা আছে, ঠিক আছে। এটা তাহলে তুমি এখন দড়ি ধরে টেনে আছো, এমনভাবে টেনে আছো যে এটা এরকম করে অ্যাঙ্গেলে খাড়া হয়ে আছে। ফাইন্ড দি টেনশন টি ইন দি রোপ, এই যে রোপের টেনশন টি বের করতে বলেছে, অ্যান্ড দি রিয়াকশন অ্যাট দি পয়েন্ট এ, এবং এতে রিয়াকশন বের করতে বলেছে, ঠিক আছে। দুটো জিনিস আছে, টেনশন রোপে আর এতে রিয়াকশন। এতে রিয়াকশন বলতে এখানে টোটাল রিয়াকশন, ঠিক আছে। এতে এখানে কি হচ্ছে দেখো, এ পয়েন্ট যেটা আছে, এ এখানে ফ্লোরের সঙ্গেও টাচ হয়ে আছে, ওয়ালের সঙ্গেও টাচ হয়ে আছে, ঠিক আছে। মানে এখানে একটা ফ্লোরের নর্মাল রিয়াকশন দেবে, একটা এখানে ওয়ালের দিকে নর্মাল রিয়াকশন দেবে, কিন্তু আমাদের অনলি রিয়াকশন চেয়েছে, তার মানে কি রেজাল্টেন্ট রিয়াকশন। ফ্লোর আর আমাদের হচ্ছে ওয়াল মিলে টোটাল যত রিয়াকশন দিচ্ছে সেই রেজাল্টেন্ট রিয়াকশন কত সেটাই চেয়েছে, ঠিক আছে। বা কন্ট্যাক্ট ফোর্স যেটা বলে, এক কথায় বলতে পারি কন্ট্যাক্ট ফোর্স যেটা, সেটা চেয়েছে এখানে, ঠিক আছে। তো এই দুটো কোশ্চেন চেয়েছে। তো এই যদি কোশ্চেনটা তোমরা সলভ করো, ঠিক আছে, তোমরা কী করে সলভ করবে, তোমরা অ্যাপ্রোচ কী করবে, দেখো সবার আগে তোমাদের কী করতে হবে। যদি তোমাদের শুধু বলতো, তোমার যেটা বলতো আমি করবো না, তোমরা আমাকে ট্রাই করে দেখতে পারো, যেটা মানে মোমেন্টারি কোশ্চেন কাজে লাগে তোমরা করতে পারবে, সেটা তোমরা যেটা করো আমি তোমাদের কী করে করতে হয় বলে দিচ্ছি, ঠিক আছে। যদি রিয়াকশনের এ না চেতো, ঠিক আছে, কন্ট্যাক্ট রিয়াকশন যেটা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স যেটা না চেতো, তাহলে শুধু যদি চেতো তোমাদের টেনশন টি, শুধু যদি টেনশন টি চেতো, রোপের টেনশন টি, তাহলে কি করতে, দেখো দেখো আমাদের প্রথমে কি রোপে একটা টেনশন আছে, ঠিক আছে, টেনশন দিন রোপ আছে একটা, দেখে নাও,
টেনশন ইন রোপ আছে, তো টেনশন ইন রোপ, এটা আমাদের টেনশন, ঠিক আছে, রোপের টেনশন আমি এটা দেখাচ্ছি, এটা হচ্ছে রোপের টেনশন, ঠিক আছে। রোপের টেনশনকে আমরা কী দিয়ে নেট লিখছি, টি, ঠিক আছে, টেনশন ইন রোপ টি, রোপের টেনশন আছে, ঠিক আছে। তারপরে কি আছে, একটা সেলফ ওয়েট আছে, এর কি আছে, একটা সেলফ ওয়েট আছে, সেলফ ওয়েট কত, ডব্লু, তাই তো, এর একটা সেলফ ওয়েট আছে ডব্লু, এর একটা সেলফ ওয়েট ডব্লু কাজ করছে, এটা হচ্ছে সেলফ ওয়েট ডব্লু, এটা কত, সেলফ ওয়েট ডব্লু, ঠিক আছে। টি কাজ করে, সেলফ ওয়েট ডব্লু কাজ করছে, আর এখানে দুটো ফোর্স কাজ করছে, ঠিক আছে, একটা নর্মাল রিয়াকশন আমাদের ওয়াল, একটা নর্মাল রিয়াকশন ফ্লোর, দুটো রিয়াকশন এখানে কাজ করছে, ঠিক আছে, দুটো রিয়াকশন কাজ করছে। কী কাজ করছে দেখো, ওয়াল একটা নর্মাল রিয়াকশন দেবে, ওয়াল একটা নর্মাল রিয়াকশন দেবে, এখানে দেখাচ্ছি, আর ফ্লোর একটা নর্মাল রিয়াকশন দেবে, এই যে ওয়াল দিচ্ছে নর্মাল রিয়াকশন, এটাকে ফ্লোর দিচ্ছে, ঠিক আছে, ফ্লোর একটা নর্মাল রিয়াকশন দিচ্ছে, এখানে ফ্লোর একটা নর্মাল রিয়াকশন দিচ্ছে, দুটো রিয়াকশন দিচ্ছে, একটা ওয়াল দিচ্ছে, একটা ফ্লোর দিচ্ছে, ঠিক আছে। তো আমি এটা এরকম করে লিখছি, আমি কি দিয়ে দেখাচ্ছি দেখো, এটা আমাদের হচ্ছে রিয়াকশন এট এ, এটা কিরকম করে লিখছি দেখো, রিয়াকশন এট এ, ঠিক আছে, এটা আমাদের হরিজন্টাল রিয়াকশন, তো আর এ এইচ, বা নর্মাল রিয়াকশন এনএইচ দিতে পারে, এনএইচ দিলে এনএইচ করতে যেমন তোমার সুবিধা, আর এইচ অথবা আমি নর্মাল রিয়াকশন, হরিজন্টাল নর্মাল রিয়াকশন, ঠিক আছে, দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে গিয়ে এন ভি, ভার্টিক্যাল নর্মাল রিয়াকশন, তুমি তোমার মতো দিতে পারো, আর এইচ আর ভি এইচ, আমি নর্মাল রিয়াকশন হরিজন্টাল, নর্মাল রিয়াকশন ভার্টিক্যাল, যেমন ইচ্ছা দিতে পারো, ঠিক আছে, নর্মাল রিয়াকশন হরিজন্টাল, নর্মাল রিয়াকশন ভার্টিক্যাল, যা খুশি দিতে পারো। ও এখানে আমি আরেকটু ক্লিয়ার লিখছি, এন এ ভার্টিক্যাল বা এন এ ফ্লোর লিখে দিচ্ছি, আরো এন এ ফ্লোর, ঠিক আছে, নর্মাল রিয়াকশন এতে ফ্লোর, আর এখানে আরেকটু লিখে দিচ্ছি এন এ ওয়াল, নর্মাল রিয়াকশন এ ওয়াল, ওয়াল নর্মাল রিয়াকশন দিচ্ছে। তো এটা হচ্ছে আমাদের চারটে ফোর্স, এই আমাদের জয়েস্ট বলো এর উপর অ্যাক্ট করছে, যদি এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করো তাহলে এই চারটে ফোর্স তুমি দেখতে পারবে, টেনশন ইন কেবল, সেলফ ওয়েট, নর্মাল রিয়াকশন যেটা ওয়াল থেকে আসছে, নর্মাল রিয়াকশনটা ফ্লোর থেকে আসছে, ঠিক আছে, যেটা এরকম দেখাতে পারে এরকম দেখতে পাবে, ভেতরে ওয়াল, আমি এখানে যেখানে টাচ করছি সেই পয়েন্টে দেখিয়েছি, এই চারটে পয়েন্ট ক্লিয়ার হলো, চারটে ফোর্স। এবার যদি শুধু টেনশন চাই তাহলে টেনশনের ক্ষেত্রে কী করবে, জাস্ট মুভমেন্ট অ্যাবাউট এ যদি জিরো করে দাও, দেখো ডব্লিউ একটা ক্লকওয়াইজ আসছে তোমার মুভমেন্ট দিচ্ছে, এবং টি একটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট দিচ্ছে, সেখানে টি এর ভ্যালু ডাইরেক্ট বের করতে পারবে, একটা তোমাদের জিওমেট্রির তোমাদের ইসে কাজে লাগবে, মানে জিওমেট্রি জানলে করতে পারবে। আমাদের জানি কি মুভমেন্ট ইকুয়াল টু বা টর্ক ইকুয়াল টু ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, দেখো ডব্লিউর সঙ্গে এ পয়েন্টের পারপেন্ডিকুলার ডিস্টেন্স আছে, মানে ডব্লিউ এর কি পারপেন্ডিকুলার ডাইরেকশনে অ্যাক্ট করছে, ঠিক আছে। তো সবসময় কি এ পয়েন্ট এখানে শিফট করে সবসময় ডব্লিউ আর এর মধ্যে ডিস্টেন্স সমান, মানে কি প্যারালাল আছে, মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স তুমি পাবে, কিন্তু টি কিন্তু পারপেন্ডিকুলার না, টি একটা অ্যাঙ্গেলে আছে, ঠিক আছে, এ পয়েন্টে টি একটা অ্যাঙ্গেলে আছে, তুমি এই ডিস্টেন্সটা দিয়ে যদি মাল্টিপ্লাই করো সেটা কিন্তু হবে না, কারণ এ পয়েন্ট থেকে এই জায়গাটা ডিস্টেন্স, এ পয়েন্ট করে এখানে নিয়ে যাও, এই ডিস্টেন্স কিন্তু সেম না, সেম আলাদা হয়ে যাচ্ছে, তো আমাদেরকে এ পয়েন্ট থেকে এই টি ফোর্সের পারপেন্ডিকুলার ডিস্টেন্স বের করতে হবে, মানে টি এর সেই কম্পোনেন্টটা বের করতে হবে যেটা হচ্ছে এ থেকে পারপেন্ডিকুলার, ঠিক আছে, এবং সেটাকেই আমাদের মোমেন্ট হিসেবে কাজে দেবে, এখানে টি এর ধরো সামথিং একটা হয়েছে, টি তোমার এখানে যদি এখানে কি বলে টি সাইন থিটা, সামথিং থিটা আসবে, ধরো টি ধরো 25 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে থাকে, এখান থেকে থিটা, টি সামথিং থিটা অ্যাঙ্গেল একটা আসবে, ঠিক আছে, টি সামথিং থিটা, তো টি সাইন থিটা, সরি টি সাইন থিটা, থিটার উপরে যা কিছু হতে পারে ইন্টু এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ইকুয়ালস টু ডব্লু ইন্টু এই যে ডব্লুর যে ডিস্টেন্স, সেই দুটো করলে আমাদের টি এর ভ্যালু চলে আসবে, ক্লিয়ার হলো। আমি ডিস্টেন্স থেকে বের করে দেখাবো, আগে তোমাদের কনসেপ্টটা বললাম, কিন্তু এটা করে টি এর ভ্যালু আলাদা বের করে তারপরে আমি এখানে আর এর ভ্যালু বের করবো না, কোশ্চেনটা অনেক বড় হয়ে যাবে। আমি এটা কি করব, যেমন করে আমরা এতক্ষণ সলভ করলাম, বাকি কোশ্চেনগুলো যেমন করে সলভ করলাম, আমি কি করলাম, আমরা সিম্পল একটা ক্লোজ লুপ ট্রায়াঙ্গেল ড্র করব,
ঠিক আছে, ক্লোজ লুপ পলিগন ট্রায়াঙ্গেল ড্র করব, তার মধ্যে আমরা প্রত্যেকটা ফোর্স বের করে ফেলবো। ঠিক আছে, আমাদের একই ট্রায়াঙ্গেল ড্র করতে হবে, তাহলে আমাদের টি এর ভ্যালু পেয়ে যাব, আমরা এখানে রিয়াকশন এও ভ্যালু পেয়ে যাব। ঠিক আছে, দেখো এটা কি আছে, ইকুইলিব্রিয়ামে আছে। এবার এক এক করে কোশ্চেনের মেন কনসেপ্ট আসি, তোমাদের কোশ্চেনটা বোঝায়। ঠিক আছে, এই বডিটা কি আছে, জয়েস্ট, যেমন খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। কেন খাড়া হয়ে দাঁড়িয়েছে, কারণ তুমি এটাকে টেনে ধরে আছো, তার ফলে এই বডিটা তুমি ইকুইলিব্রিয়ামে আছো। ইকুইলিব্রিয়ামে আছে, কোনো মুভমেন্ট নেই, স্থির হয়ে দাঁড়িয়ে আছো। ঠিক আছে, ইকুইলিব্রিয়ামে যখন কোনো বডি থাকে, ঠিক আছে, এবং তার উপরে তিনটে ফোর্স লাগে, আমরা জানি ভ্যারিগন্যান্স থিওরামের রুল অনুযায়ী সেই তিনটে ফোর্সে কনকারেন্ট হতেই হবে। কিন্তু তাদের কন্ডিশন কি, যে কোনো তিনটে ফোর্সে থাকতে হবে, চারটে ফোর্স থাকলে হবে না। এখানে কি চারটে ফোর্স আছে, কিন্তু আমরা এই যে এনএ ওয়াল আর এনএ ফ্লোর, এই দুটো আমরা না লিখে দুটোকে একবার রেজাল্টেন্ট হিসেবে লিখতে পারি। রেজাল্টেন্ট মানে যত আমাদের কন্ট্যাক্ট ফোর্স হবে, ঠিক আছে, কন্ট্যাক্ট ফোর্স, সেটাকে আমরা কী করতে পারি, এই দুটো রেজাল্টেন্ট, যেটা আমরা আর এ আকারে লিখতে পারি, আর এ। এই দুটো আমরা কী করে লিখতে পারি, এই যদি রেজাল্টেন্ট আমরা লিখি, এই দুটোকে এলিমিনেট করে, তাহলে কি হবে, আর এ। ঠিক আছে, আর এ, আমি একটা অন্য কালার দিয়ে নোট করছি, এখানে কি হবে, আর এ, এরকম কিছু একটা রেজাল্টেন্ট যাবে। ঠিক আছে, এক সেকেন্ড, এরকম একটা রেজাল্টেন্ট যাবে। ঠিক আছে, এরকম একটা রেজাল্টেন্ট যাবে, যেটা হবে আমাদের আর এ, রেজাল্টেন্ট এ। এবার কেউ যদি মনে করো রেজাল্টেন্টটা এই যে জয়েস বরাবর যায় 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, একবারে ভুল। 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে না, এটা একটা অন্য অ্যাঙ্গেল করবে। কত অ্যাঙ্গেল ক্রিয়েট করবে সেটাই আমাদের জানার, কত অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। যদি আমরা রেজাল্টেন্টটা কত অ্যাঙ্গেল ক্রিয়েট করবে হরিজন্টালের সঙ্গে অথবা ভার্টিক্যালের সাথে। ঠিক আছে, আমরা কি পড়েছি, তিনটে ফোর্স থাকে, তিনটে ফোর্স মাস্ট বি কনকারেন্ট হতে হবে, এটা আমরা পড়েছিলাম। তো দেখো আগে আমাদের এখানে দুটো ফোর্স আছে, দুটো ফোর্সের লাইন অফ অ্যাকশনকে তো মেলাই, তাহলে 3 নম্বরটা আমাদের অটোমেটিক মিলে যাবে। তো টি এর লাইন অফ অ্যাকশন এটা হয়ে গেল, ডব্লিউ এর লাইন অফ অ্যাকশন নিচে। তো ডব্লিউ যদি আমি লাইন অফ অ্যাকশন ড্র করি, কি হবে দেখে নাও। ডব্লিউ এর লাইন অফ অ্যাকশন, ডব্লিউ এর লাইন অফ অ্যাকশন অনেকটা এরকম দেখাচ্ছে তোমাকে। এই যে ডব্লিউ ফোর্স, ঠিক আছে, ডব্লিউ উপরে করে দিলাম। এটা হচ্ছে ডব্লিউ এর লাইন অফ অ্যাকশন, বুঝলে, ডব্লিউ এর লাইন অফ অ্যাকশন। এটা হচ্ছে কি আমাদের টি এর লাইন অফ অ্যাকশন আর ডব্লিউ এর লাইন অফ অ্যাকশন। দুটো ফোর্স কোথায় গিয়ে মিট করলো দেখে নাও, দুটো ফোর্স এই পয়েন্টে এসে মিট করলো। ঠিক আছে, দুটো ফোর্স, কালার চেঞ্জ করি, দুটো ফোর্স এই পয়েন্টে এসে মিট করছে। তার মানে যদি এই বডিকে ইকুইলিব্রিয়ামে থাকতে হয়, যেমন 3 নম্বরের ফোর্স আছে, যেটা 3 নম্বর ফোর্স, তার মানে কি রিয়াকশন এটে কন্ট্যাক্ট রিয়াকশন। ঠিক আছে, যদি এই কন্ট্যাক্ট রিয়াকশন যেটা হলো সেটা যদি এতে আরে হয়, তাহলে এই আরেটাও গিয়ে এই আরের লাইন অফ অ্যাকশনও গিয়ে এই পয়েন্টটায় মিট করবে, আরের লাইন অফ অ্যাকশন। মানে কি হবে দেখো, যদি আমরা লাইন অফ অ্যাকশন ড্র করি আরের, ঠিক আছে, যদি আমরা আরের লাইন অফ অ্যাকশন ড্র করি এখান থেকে, এটাও এই পয়েন্টে গিয়ে মিট করবে। আরের লাইন অফ অ্যাকশন কি হবে, আরের লাইন অফ অ্যাকশনও গিয়ে আমাদের এই পয়েন্টে মিট করবে, করতেই হবে, নাহলে এটা ইকুইলিব্রিয়ামে থাকবে না। আরের লাইন অফ অ্যাকশন এই পয়েন্টে মিট না করলে তোমার বডিটা কোনো ইকুইলিব্রিয়ামে থাকবেই না। তো এটা হলো কন্ডিশন, আরেকে এই পয়েন্টটাকে মিট করতেই হবে। ঠিক আছে, আর এই পয়েন্টটাকে মিট করলো মানে আবার আরের লাইন অফ অ্যাকশন ঠিক করে ড্র করে নিই। এই দেখো, এবার আমি ঠিক করে ড্র করলাম, এটা আমাদের কি হলো, আরে। আর একটু বড় করে নিচ্ছি চলো। ঠিক আছে, এটা আমি কে বড় করে নিলাম। ঠিক আছে, আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এটা আমার কি হলো, আর এ। আর এ, ঠিক আছে, টোটাল রিয়াকশন এটে বা কন্ট্যাক্ট ফোর্স এটে যাই বলবে কিনা। এবার কি হলো, তিনটে ফোর্স ইকুইলিব্রিয়ামে আছে। কেন ইকুইলিব্রিয়ামে আছে, তিনটেই ফোর্স আছে, তিনটে ফোর্স লাইন অফ অ্যাকশন সেম, মানে তিনটে ফোর্স কনকারেন্ট, এও তিনটে ফোর্স কনকারেন্ট। ঠিক আছে,
তো আমরা বলতে পারি এটা এখন ইকুইলিব্রিয়ামে আছে। আর একটা কন্ডিশন, তিনটে ফোর্স ইকুইলিব্রিয়ামে তখনই থাকবে, কনকারেন্ট হতে যাবে, তার সঙ্গে এই তিনটে ফোর্স মিলে একটা ক্লোজ লুপ পলিগন ক্রিয়েট করবে, মানে সামেশন অফ এফ যে নেট হয়ে গেল, এফ এক্সটার্নাল নেট, সেটা 0 হয়ে যাবে। আর একটা কন্ডিশন কি আছে, সামেশন অফ এফ এক্সটার্নাল ইকুয়াল টু 0 হতে হবে। মানে এই তিনটে ফোর্স হলো ডাব্লু, টি, ঠিক আছে, ডাব্লু হলো, টি হলো, আর আর এ হলো, এই তিনটে মিলে একটা ক্লোজ লুপ পলিগন ক্রিয়েট করবে। তো এবার এক এক করে আমরা এই কোশ্চেনটা সলভ করব। আমরা কি জানি, আমরা ডব্লিউ এর ডাইরেকশন সবসময় নিচের দিকে, এবং ডব্লিউ এর ভ্যালু জানি 200 নিউটন, এইটুকু আমরা জানি। তারপরে আমরা না আর এর ডাইরেকশন জানি, আর এর ম্যাগনিটিউড জানি, টি এর ডাইরেকশন জানি, টি এর ম্যাগনিটিউড জানি, ঠিক আছে, সরি, টি এর ডাইরেকশন তো আমি টি এর ম্যাগনিটিউড জানি না, টি এর ম্যাগনিটিউড জানি না, আর এর ম্যাগনিটিউড ডাইরেকশন দুটো জানি না। দেখো সবসময় এরকম কোশ্চেন থাকলে কি থাকবে, দেখো সবসময় এরকম কোশ্চেন থাকলে একটা তোমাদের ম্যাগনিটিউড ডাইরেকশন দুটোই দেওয়া থাকবে, একটা হলো সেকেন্ড ফোর্সের ডাইরেকশন দেওয়া থাকবে, বা অথবা ম্যাগনিটিউড দেওয়া থাকবে, যা কিছু দেওয়া থাকে। যেহেতু কোশ্চেন সলভ করবে সেটা ডাইরেকশনই দেওয়া থাকবে, কারণ আমরা এখানে গ্রাফিক্যাল স্কেলে করছি না, তবে গিয়ে তুমি বাকি সব কিছু বের করতে পারবে, ঠিক আছে। তো এখানে আমরা ডব্লিউ সবার আগে ড্র করে, যদি আমরা ড্র করি, তো ডব্লিউ ড্র করলে ডব্লিউ কেমন হবে দেখো, ডব্লিউ ড্র করলে আমার ডব্লিউ এরকম হয়, ডব্লিউ আগে ড্র করে নিচ্ছি, ডব্লিউ, ঠিক আছে, এটা আমাদের কি হলো, এটা আমাদের ডব্লিউ হলো, এটা হলো আমাদের ডব্লিউ, ঠিক আছে। এরপরে দেখো আমাদের কি কি বের করতে হবে, আমাদের বের করতে হবে ডব্লিউ হয়ে গেলে আমাদের টি এর ডাইরেকশন বের করতে হবে। আমরা টি জানি, টি এর ডাইরেকশন আমরা বের করতে পারি, অথবা আমরা আর এর ডাইরেকশন যেমন একটা বের করবো, ঠিক আছে। তো দেখি আমরা কি কি এখান থেকে জিওমেট্রি সলভ করে কি কি বের করতে পারি, ঠিক আছে, জিওমেট্রি থেকে আমরা কি কি বের করতে পারি একবার দেখে নিই। তো সবার আগে দেখো এখানে ডব্লিউটা এখান থেকে কত ডিস্টেন্স আছে সেটা আমরা দেখে নিই, ঠিক আছে, ডব্লিউ কত ডিস্টেন্সে অ্যাক্ট করছে। আমরা এটা যদি ড্র করি একটু, এটাকে আমি ইলাবোরেট করছি, সেই শেপটাকে, ঠিক আছে, শেপটাকে কি ইলাবোরেট করছি, চলো। এর প্যারালাল একটা হরিজন্টাল লাইন ড্র করে নিলাম, একটা ভার্টিক্যাল লাইন ড্র করে নিলাম, ঠিক আছে, একটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল লাইন ড্র করে নিলাম। হরিজন্টাল ভার্টিক্যাল লাইন ড্র করে নিলাম, কিছু কিছু পয়েন্টে মার্ক করছি, দেখো এখানটায় কিছু কিছু পয়েন্ট মার্ক করছি, এই একটা পয়েন্ট আমি দিলাম, ঠিক আছে, একটা পয়েন্ট দিলাম, ঠিক আছে। এটা বি ছিল, এটা ধরো আমাদের এই যে পয়েন্টটা এখানে ডব্লিউ অ্যাক্ট করছে, এই যে পয়েন্টটায় ডব্লিউ অ্যাক্ট করছে, এটাকে আমি সি দিয়ে দিলাম, ঠিক আছে, সি দিয়ে দিলাম। এই পয়েন্টটাকে আমি দিয়ে দিচ্ছি ডি ই এফ, ঠিক আছে, ডি ই এফ জি, ঠিক আছে, ডি ই এফ জি নাম দিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখো এই জয়েস্ট আছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে আমাদের হরিজন্টালের সাথে, ঠিক আছে। তোমরা এই লেন্থটাকে লিখতে পারি, এই লিখতে পারি আমাদের বি এ বি কত, অ্যাঙ্গেলের সঙ্গে অ্যাঙ্গেলের দিকে প্রজেকশন দিলে cos 45, এবি cos 40, এবি ভ্যালু কত 4 মিটার, মানে 4 cos 45। তো এই লেন্থটা আমরা লিখতে পারি, কত লিখতে পারি, এই লেন্থটা ডাইরেক্ট লিখে দিচ্ছি আমি, এই লেন্থটা লিখতে পারি আমি 4 cos 45, ঠিক আছে। এখানে আমি ডাইরেক্ট ভ্যালু লিখছি, চলো জায়গা নেই, ফোর, দেখো 4 ইন্টু cos 45 ভ্যালু কত হয় 1/√2, 1/√2 ইকুয়ালস টু 2√2, ঠিক আছে, 2√2। তো এটা যদি 2√2 হয়, এই ভ্যালুগুলো কত হবে বলো, এই ভ্যালুগুলো কত হবে, এই ভ্যালুগুলো তোমরা অটোমেটিক বলতে পারবে, ঠিক আছে। এইটা হবে √2, এটা হবে √2, এটাও হবে √2। √2 কেন হলো, ক্লিয়ার হলো, কারণ আমাদের ওয়েট সবসময় সিরিজে অ্যাক্ট করে, ঠিক আছে। এটা 4 হলে 2 মিটার থেকে অ্যাক্ট করবে, তাহলে 2 মিটার হলে 2 cos 45, 2 ইন্টু √2 মানে √2, এটাও √2, ক্লিয়ার হলো এটা। এবং এই যে প্রজেকশনটা হবে মানে ভার্টিক্যাল, এটাও কিন্তু হবে কত হবে
4 sin 45, sin 45 ভ্যালু কত 1/√2, এটা হয়ে যাবে আমাদের এই লেন্থটা হয়ে যাবে, দেখে নাও এই যে লেন্থটা হয়ে গেল, এই লেন্থটা হয়ে যাবে 4 ইন্টু sin 45 ডিগ্রি ইকুয়ালস টু 4 ইন্টু 1/√2 ইকুয়ালস টু 2√2। ঠিক আছে, ভ্যালু পেয়ে গেলাম। কি পেলাম আমরা দেখো, বি থেকে জি 2√2, বি থেকে জি 2√2 মানে, ঠিক আছে, বি থেকে যদি জি যদি 2√2 হয়, এক সেকেন্ড, তাহলে এই যে আছে এফ, এটাকে মুছি, ঠিক আছে, এফটা অন্য কালার দিয়ে দেখালে বুঝতে অসুবিধা হবে। এটা হচ্ছে এফ, ঠিক আছে, বি থেকে যদি 2√2 হয় তাহলে ই থেকে এফও কত হবে 2√2, ই থেকে এফও আমাদের 2√2 হবে। এটা ক্লিয়ার, কারণ দুটো প্যারালাল লাইন, এটাও যত ভ্যালু এটাও ভ্যালু তত। ঠিক আছে, এটা ক্লিয়ার হয়ে গেল। তো আমরা যদি এই অ্যাঙ্গেলটা বের করতে, দেখো এই অ্যাঙ্গেলটা যদি আমরা বের করতে চাই, আমাদের কি লাগবে দেখো, যদি আমরা এই অ্যাঙ্গেলটা বের করতে চাই, এই অ্যাঙ্গেলটা আমি ধরে নিচ্ছি কত আলফা। যদি অ্যাঙ্গেলটা বের করতে আমাদের কি লাগবে, আমাদের ডিএফ লাগবে। ডিএফ এর ভ্যালু জানলে আমরা এখান থেকে বেরোতে, আমরা এই বেস জানি, হাইট জানি, তো ট্যান আলফা বের করলে এখান থেকে আলফা বেরিয়ে যাবে, আমরা অ্যাঙ্গেলে বের করতে পারবো। ঠিক আছে, অ্যাঙ্গেল বেরিয়ে গেলে আমাদের অটোমেটিক ম্যাগনিটিউড চলে আসবে, সাইন রুল লাগাবো, আমাদের অটোমেটিক ম্যাগনিটিউড চলে আসবে। ঠিক আছে, তো আমরা কি করবো, আমরা এই অ্যাঙ্গেলটা বের করবো। আর আমরা কি অ্যাঙ্গেলটা বের করবো, আমরা এই অ্যাঙ্গেলটা অলরেডি জানি, ডাইরেকশন আমরা জানি। ঠিক আছে, ডাইরেকশন কত নেই দেখো, এটা 25 আছে, এটা আছে আমাদের কত 45 ডিগ্রি, এটা 45, এটা 45 হবে, কারণ এটা 90 ডিগ্রি, তো 45 আর 25 কত হয়ে গেল 70 ডিগ্রি হলে এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে দেখো 20 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 20 ডিগ্রি হলো। ক্লিয়ার, এই অ্যাঙ্গেলটা 20 ডিগ্রি হলো, এই অ্যাঙ্গেলে তো 20 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলে আসছে, দেখো এই অ্যাঙ্গেলটা যদি আমাদের 20 ডিগ্রি হয়, ঠিক আছে, আমরা এই ভ্যালুটা আনি কত √2, আমরা এই ভ্যালুটা আনি। এবার যদি ট্রায়াঙ্গেল বিইডি, ডিবিই থেকে আমরা দেখি, আমরা কি জানি এই একটা এখানে ত্রিভুজ আছে, ঠিক আছে, সমগ্র ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা 90 ডিগ্রি, এটা 20 ডিগ্রি, ঠিক আছে। তো ত্রিভুজের উল্টো হয়ে নি, দেখো এটা বেস, এটা হাইট, এটা ভূমি, এটা উচ্চতা, ট্যান থিটা করে কি জানি, ট্যান 20 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি, মানে ডিএফ বাই বিই। ক্লিয়ার, ট্যান 20, এই অ্যাঙ্গেলটা 20 ডিগ্রি, ট্যান 20 ইকুয়াল টু ডিই ডিভাইড বাই বিএফ, লম্ব বাই ভূমি। তো সেখান থেকে আমরা ক্যালকুলেশন বের করি, ঠিক আছে, কনক্লুশন বের করি। চলো আগে জিওমেট্রিগুলো আমি সলভ করি, তারপরে তোমার লাস্টে এটা ড্র করবো, ঠিক আছে, আগে তোমার জিওমেট্রি সলভ করে নিই, আমি আগে জিওমেট্রি সলভ করে নিই। তো যদি লিখি, আমি লিখলে করাচ্ছি, পরীক্ষায় এত কিছু লিখবেন, আমি এখানে তোমার লিখলে করাচ্ছি। ফ্রম ট্রায়াঙ্গেল বিডিই, বিডি ট্রায়াঙ্গেল থেকে আমরা কি পাচ্ছি, ডি ডিভাইডেড বাই বিই ইকুয়ালস টু ট্যান 20 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি পাবো, ডি পেয়ে যাব। তো এখান থেকে আমরা পাবো ডিই, নিচে লিখি, চলো এখান থেকে কি পাচ্ছি, ডিই ইকুয়ালস টু বিই, বিই এর ভ্যালু কত √2, √2 ইন্টু ট্যান 20 ডিগ্রি, ডি পেয়ে গেলাম। যদি আমরা ডি পেয়ে যাই তাহলে আমরা ডিএফ পেয়ে যাব, ইএফ থেকে ডি বের দিলে আমরা ডিএফ পেয়ে যাচ্ছি, দেখে নাও। সুতরাং আমরা লিখতে পারি, সো ডিএফ ইকুয়ালস টু হ্যাঁ, ডিএফ ইকুয়ালস টু
ইএফ মাইনাস ডিই। দেখো ডিএফ ইকুয়ালস টু ডিএফ ইকুয়ালস টু ইএফ মাইনাস ডি, ইএফ মাইনাস ডি। তো এবার আমাদের দেখো ইএফ এর ভ্যালু কত, ইএফ এর ভ্যালু হচ্ছে 2√2 ইকুয়ালস টু 2√2 মাইনাস এখানে √2 tan 20 ডিগ্রি। এটা আমাদের ক্যালকুলেটর ছাড়া সলভ হয় না, ঠিক আছে? তো এটা আমাদের ক্যালকুলেটর দিয়েই সলভ করতে হবে। ক্যালকুলেটরটা নিয়ে আসছি, দাঁড়া ক্যালকুলেটর দেখি কোথায় রেখেছি। এই যে ক্যালকুলেটর রাখা আছে, তো ক্যালকুলেটর দিয়ে আমি সলভ করছি। কারণ tan 20 থেকে ক্যালকুলেটর ছাড়া সলভ হবে না, ঠিক আছে? তো 2√2 মাইনাস √2 tan 20, এটা ভ্যালু আসলো আমাদের 2.314 মিটার, ঠিক আছে? 2.314 মিটার এর হাইটটা, ঠিক আছে? 2.314 মিটার, 2.314 মিটার। যখন 2.314 মিটার পেয়ে গেলাম, তো আমরা এখান থেকে বের করতে পারবো আরেকটা জিনিস। দেখো এবার আমরা কি লিখব, ফ্রম ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল কি থাকলে এবার এডিএফ, ফ্রম ট্রায়াঙ্গেল এডিএফ, এডিএফ ট্রায়াঙ্গেল থেকে আমরা কি লিখতে পারি, লম্ব বাই ভূমি ইকুয়াল টু tan থিটা বা tan আলফা এখানে আছে। tan আলফা ইকুয়ালস টু লম্ব কত ডিএফ, ডিএফ ডিভাইড বাই ভূমি কত √2, √2, ঠিক আছে? ডিএফ বাই √2, ডিএফ বাই √2 ইকুয়ালস টু ডিএফ এর ভ্যালু কত ছিল এখানে 2.314, 2.314 ডিভাইড বাই √2, এখান থেকে আলফা আসছে ভ্যালু দেখো ইকুয়ালস টু tan ইনভার্স 2.314 ডিভাইড বাই √2 ইকুয়ালস টু ডিভাইড বাই √2 tan ইনভার্স আসলো 58.59 ডিগ্রি আলফা। আলফার ভ্যালু কত আসলো 58.59 ডিগ্রি, ঠিক আছে? হ্যাঁ, তখন আমরা কিন্তু পিওর জিওমেট্রি দিয়ে সলভ করলাম কোশ্চেনটা। দেখো এতক্ষণ আমরা কিন্তু অঙ্ক মানে কি আমরা এখন মেকানিক্স কাজে লাগাইনি, এখন আমরা জ্যামিতি সলভ করলাম। পিওর জিওমেট্রি দিয়ে আমরা কি করলাম, এই অ্যাঙ্গেলটা আর এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাক্ট করছে সেটা আমরা বের করলাম। অ্যাঙ্গেলটা বের করলাম, কী কাজে লাগবে, ডাইরেক্ট আর এর ভ্যালু আমরা পেয়ে যাবো। তো এবার দেখো আমরা তিনটেরই ডাইরেকশন পেয়ে গেছি, সব অ্যাঙ্গেল আমাদের জানা হয়ে গেছে, এই অ্যাঙ্গেলটাও জানি, এখানেও সব অ্যাঙ্গেল জানি, ঠিক আছে? আমরা ডব্লিউ এর আমাদের কি ডাইরেকশন জানি, ম্যাগনিটিউড জানি, মানে তিনটে ডাইরেকশন জেনে গেছি এবং আমাদের একটা ম্যাগনিটিউড জেনে গেছি। আমাদের বাকি আর এ আর টি এর ম্যাগনিটিউড লাগবে। এবার সিম্পল, কোশ্চেনের কিচ্ছু নেই। এবার আমি কোশ্চেন ডাইরেক্ট পলিগন ড্র করি, আমাদের কোশ্চেন সলভ হয়ে যাবে, ঠিক আছে? আমি ডাইরেক্ট পলিগন ড্র করছি। এবার একটু ছোটো করে নিয়ে পলিগন ড্র করছি, সাইডে আমাদের দেখতে পারবো ডাটাগুলো, ঠিক আছে? এবার আমরা কী করবো, পলিগন ড্র করবো। তো পলিগন কি ড্র করবো, সবার আগে আমরা ড্র করবো ডব্লু, কারণ আমরা কি ডব্লু জানি, বড় করে ড্র করছি। চলো সবাই আমরা ডব্লু জানি, এটা আমাদের ডব্লু। এটা হলো আমাদের ডব্লু, ঠিক আছে? এটা আমাদের হয়ে গেল ডব্লু। তারপর আমরা কি করব, আমরা ডাইরেকশন আর এরও জানি আমরা, আর এই ডাইরেকশন আমরা টি এরও জানি। তো চলো আর এরটাকে ড্র করে নিই। আর এ কি আছে, আর এ আমাদের হরাইজন্টালের সাথে 58.59 ডিগ্রি ড্র করেছে, হরাইজন্টাল লাইন 58.59। তো আমরা এখানে হরাইজন্টাল লাইন একটা ড্র করছি, আমরা এখানে একটা হরাইজন্টাল লাইন ড্র করছি, ঠিক আছে? আমরা এখানে কি করলাম, হরাইজন্টাল লাইন ড্র করলাম। এটা আমরা হরাইজন্টাল। এবার আমরা আরে দেখাচ্ছি, আরে আমরা কি কালার দিয়ে দেখিয়েছিলাম, আর আমরা দেখিয়েছিলাম বেগুনি কালার দিয়ে। তো আমরা আরে দেখাচ্ছি এখানে, ঠিক আছে? আরে আমরা দেখাচ্ছি, চলো
এটা হচ্ছে আমাদের আরে। এটা আমাদের আর এ, ঠিক আছে। আর এ কি করছে, কত অ্যাঙ্গেল ক্রিয়েট করছে দেখে নাও। আর এখান থেকে করছে আমাদের 58.59 ডিগ্রি। তার মানে এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে বলো, যদি এটা হয় 58.59, এই অ্যাঙ্গেলটা সিম্পলি বিয়োগ হয়ে যাবে, কত হয়ে যাবে সিম্পলি কত হয়ে যাবে দেখো, 90 মাইনাস 58.59, এটা হবে 31.41, 31.41, ঠিক আছে। ওটা 58.56 ছিল, সরি 58.56 ছিল, 57 হতো, এটা 58 পয়েন্ট কত হতো, 57, 59 ভুল লিখেছি। এটা 58 পয়েন্ট, যদি অ্যান্সারে খুব বেশি পার্থক্য হবে না, তবু ক্যালকুলেটার সেভ ছিল, মাত্র দেখলাম, এটা হচ্ছে 57 হবে, ঠিক আছে, 58.57 ডিগ্রি, ঠিক আছে। তো 58 পয়েন্ট কত হয়ে যাবে, এটা 58.57 ডিগ্রি, এটা 58.57 ডিগ্রি হলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে 90 মাইনাস 58.57, 31.43, 31.43 ডিগ্রি, ঠিক আছে। অ্যাঙ্গেল বেরিয়ে গেল, ডাইরেকশন, আর এই ডাইরেকশন হলো, আর ম্যাগনিটিউড জানি না, কিন্তু আমরা কি জানি দেখো, এবার যদি আমরা টি ড্র করি, টি কি দেখো আমরা কি জানি, টি আমরা জানি ভার্টিক্যালের সাথে, ঠিক আছে, ভার্টিক্যালের সাথে 70 ডিগ্রি অ্যাঙ্গেল বানাচ্ছে, ভার্টিক্যালের সাথে 70 ডিগ্রি অ্যাঙ্গেল বানাচ্ছে। এবার এইটা যদি আরেকটু জিওমেট্রি দেখি, এই জিওমেট্রি আরেকটু দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে, যেহেতু দুটো ভার্টিক্যাল লাইন, ভার্টিক্যালের সঙ্গে দেখাচ্ছি আমি, জিনিসগুলো বোঝো। আমি চলো এই কালারটা ইউজ করছি, এই দেখো, এই যে অ্যাঙ্গেল, এটা কত আছে, এটা আমাদের আছে 45 আর 25, মানে 70 ডিগ্রি, অ্যাঙ্গেলে 70 ডিগ্রি ক্লিয়ার, দুটো সমান্তরাল রেখা একটা লাইন থেকে কাট করেছে, তো এটা যদি 70 ডিগ্রি হয়, আন্তরিক কোণের নিয়ম অনুযায়ী এটাও আমাদের কিন্তু 70 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটা আমাদের কত হয়ে যাবে, 70 ডিগ্রি, অথবা এটা 20 ডিগ্রি, 70 ডিগ্রি, টোটাল 90 ডিগ্রি, তাই তো, এটা আমাদের 70 ডিগ্রি হয়ে যাচ্ছে। এটা যদি 70 ডিগ্রি হয়, দেখো আমরা কি করবো, আমরা টিকে ওই দিকে শিফট করবো, টিকে শিফট করলে কি হবে দেখো, টিকে তো আমরা যদি শিফট করি, আমরা টিকে যদি শিফট করি, এরকম কিছু একটা আসবে টিটা, ঠিক আছে, টি অনেকটা এরকম আসবে, টি অনেকটা এরকম আসবে, ঠিক আছে, টি অনেকটা এরকম আসবে, এরকম কেন ড্র করলাম, ঠিক আছে, এরকম কেন ড্র করলাম, এটা মিলিয়ে দিয়ে দাও, এটা আমাদের ইনিশিয়াল ফাইনাল, ঠিক আছে। এটা কেন ড্র করলাম নিচের অ্যাঙ্গেলে, কারণ যে অ্যাঙ্গেলে টি আছে, ভেক্টরকে যা শিফট করে এখানে নিয়ে চলে আসলাম, অ্যাঙ্গেল মেনটেন করলাম, ঠিক আছে, সেটা টিটা আমার উপর থেকে নিচে আসলো, এই যে আরেটা এত উপরে কেন নিয়ে গেলাম, তার কারণ একটাই, কারণ টি এর ডাইরেকশন এরকম আছে, আমার ডাইরেকশন তো ম্যাচ করাতে হবে, এবার ডাইরেকশন আমাদের যেমন গ্রাফিক্যাল মানে ডায়াগ্রাম ম্যাচ করবো, সিমিলারলি আমাদের এখানে অ্যাঙ্গেলও ম্যাচ করাতে হবে, এবার ডায়াগ্রাম ড্র করেছি, তো দেখো এটা সত্য, এটাও সত্য, যদি আমরা এখানে লাইনটা এক্সটেন্ড করি, কোশ্চেনে যদি না বুঝতে পারো আরেকবার দেখে নেবে, দুবার দেখলে অসুবিধা হবে না, কোশ্চেনে প্রচুর কনসেপ্টুয়াল আছে, ঠিক আছে, এই কোশ্চেনে তোমরা নিজে থেকে পারলে আর আসলে কোনো অসুবিধা হবে না। দেখো এই অ্যাঙ্গেলে 70 হলে, অ্যাঙ্গেলে 70 হবে তোমাদেরকে বলেছিলাম, তো যদি ওটা 70 হয়, তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা আমাদের কি হচ্ছে, সিমিলারলি ওই অ্যাঙ্গেল 70 ডিগ্রি, হরাইজন্টালের সাথে 70 ডিগ্রি করেছিল, সরি ভার্টিক্যালের সাথে 70 ডিগ্রি অ্যাঙ্গেল করেছিল, ভার্টিক্যালের 70 ডিগ্রি, ভার্টিক্যালের 70 ডিগ্রি হলে টোটাল 180 ডিগ্রি, তো এই ইনার অ্যাঙ্গেলটা কত হয়ে যাচ্ছে দেখো, ইনার অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে আমাদের 110 ডিগ্রি, ইনার অ্যাঙ্গেল 110 ডিগ্রি পেয়ে গেলাম,
তো আমাদের দেখো দুটো অ্যাঙ্গেল পেয়ে গেলাম, থার্ড অ্যাঙ্গেল আমরা অটোমেটিক এবার জানি থার্ড অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে। এবার দেখো আর কিচ্ছু নেই কোশ্চেনে, থার্ড অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম। থার্ড অ্যাঙ্গেল এই করে পাচ্ছি, কত হচ্ছে আমাদের 31.43 প্লাস 110 মাইনাস 180 মানে 38.57। এটা হয়ে গেল আমাদের 38.57 ডিগ্রি। তিনটে অ্যাঙ্গেল পেয়ে গেলাম, আমাদের ক্লোজ লুপ ট্রায়াঙ্গেল আমাদের ড্র হয়ে গেল। ব্যাস কোশ্চেন মানে সলভ হয়ে গেল। এটা ড্র করতে হলে অ্যাঙ্গেল করে বের করতে হলে আর কোশ্চেনে কিচ্ছু নেই। ঠিক আছে, তো এই কোশ্চেনে তোমরা একবার নিজে থেকে প্র্যাকটিস করবে, কোশ্চেনে প্র্যাকটিস করে তোমাদের মধ্যে কিচ্ছু নেই কোশ্চেনের মধ্যে আর। ঠিক আছে, তো এটুকুই কোশ্চেনটা ছিল। এরপরে কি করবো আমরা, সাইন রুল অ্যাপ্লাই করবো। আমরা কি করবো, সাইন রুল অ্যাপ্লাই করবো। চলো সাইন রুল অ্যাপ্লাই করা যাক। তো আমরা অ্যাপ্লাই করছি সাইন রুল। চলো, তো কি হবে, বাই সাইন রুল। ঠিক আছে, সাইন রুল কি বলছে, ডব্লিউ বাই ডব্লিউর অপোজিটের অ্যাঙ্গেল কত হয়ে গেল এখানে, ডব্লিউ জানো 38.57 সাইন 38.57 ইকুয়ালস টু হচ্ছে আর এ বাই আর অপোজিটের সাইন 110 ইকুয়ালস টু, এখানে পড়ে গেছে টি, এটা আমাদের টি ছিল, ইকুয়ালস টু টি বাই সাইন 31.43 ডিগ্রি। তো এখানে ডব্লিউ ভ্যালু আমরা জানি, একবারে পুট করে তোমরা একটা লাইনে লিখবে, আমি একবারে লিখে দিচ্ছি ডব্লিউ ভ্যালু কত, ডব্লিউ এখানে 200 লিখে দিচ্ছি। ঠিক আছে, তো আর এ কত হয়ে যাচ্ছে দেখো, আর এ ইকুয়ালস টু 200 ইন্টু সাইন 110 বাই সাইন 38.57 ডিগ্রি ইকুয়ালস টু, সিমিলারলি টি কত হয়ে যাচ্ছে দেখো, 200 ইন্টু সাইন 31.43 ডিগ্রি ডিভাইড বাই সাইন 38.57 ডিগ্রি ইকুয়ালস টু, তো ক্যালকুলেট করে আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, সাইন 110 ডিগ্রি ডিভাইড বাই সাইন 38.57 ডিগ্রি ইন্টু 200, তো আর এ আসছে 301.44 নিউটন। দেখে আর আমাদের ডব্লিউর ভ্যালু কত আসলে একবার চেক করে নিই। চলো, আমার খেয়াল নেই ডব্লিউ ভ্যালুটা করা ছিল, হ্যাঁ 200 নিউটনই আছে। চলো অসুবিধা নেই, 200 নিউটন আছে। তো এবার আরেকটা ভ্যালু কত হচ্ছে, সাইন 31.43 ডিভাইড বাই সাইন 38.57 ইন্টু 200, তো টি এর ভ্যালু কত আসছে 167.28 নিউটন। ঠিক আছে, আর এ টি দুটো বেরিয়ে গেল, এই দুটো আমাদের পরীক্ষায় কোশ্চেনে চেয়েছিল, পরীক্ষায় বলা ভুল, কোশ্চেনে চেয়েছিল। ঠিক আছে, আর এ বেরিয়ে গেল, টি বেরিয়ে গেল। এরপরে যদি তোমাদের আলাদা আলাদা করে কোশ্চেনে বলতো, এটুকু আমাদের সলিউশন কোশ্চেন অনুযায়ী, কিন্তু এখানে দেখো আর এর ভ্যালু কত 301 পয়েন্ট সামথিং বেরিয়ে গেল। এবার একটা জিনিস দেখো, এই কোশ্চেনে দেখো, মেন কোশ্চেনে দেখো এই ডায়াগ্রামটায় আমাদের এখানে কি, যদি আর এর ভ্যালু আমরা জানতে পেয়ে যাই, আর এর অ্যাঙ্গেল জানতে পেয়ে যাই, আলফা অ্যাঙ্গেল আমরা জেনে গেছি কত 58.57, আর এর ম্যাগনিটিউড জানতে গেলাম 301 পয়েন্ট সামথিং আছে। তো আমার যদি কেউ বলে কালকে এই কোশ্চেনে জিজ্ঞাসা করে, ঠিক আছে, ফ্লোর রিয়াকশন কত অথবা আমাদের ওয়াল রিয়াকশন কত, আলাদা করে জিজ্ঞাসা করে ফ্লোর রিয়াকশন, ওয়াল রিয়াকশন এগুলোও বলো, তাহলে কি করবে, আর এ কজ আলফা ইকুয়ালস টু কত হলো, আর এ কজ আলফা ইকুয়ালস টু ওয়াল রিয়াকশন, আর এ সাইন আলফা ইকুয়ালস টু আমাদের ফ্লোর রিয়াকশন। ঠিক আছে, এর কজ কম্পোনেন্ট কি,
ওয়াল রিয়াকশনকে রিপ্রেজেন্ট করছে, এর সাইন কম্পোনেন্ট কি হচ্ছে, ফ্লো রিয়াকশনকে রিপ্রেজেন্ট করছে। তো আমরা করলে ফ্লোর আর ওয়াল রিয়াকশন এই দুটো বের করতে পারবো। চলো ফ্লোর আর ওয়াল রিয়াকশন তোমরা বের করে আমাকে অ্যান্সার পাঠাবে। তোমরা কিন্তু আমাকে পাঠাচ্ছ না কেউ এখনো সলিউশন, আমি যেগুলো বলছি, তো আমাকে সবাই অ্যান্সার পাঠাবে, ঠিক আছে? না পাঠালে শিখতে পারবে না। এই কোশ্চেন আমি তোমাদের করে দিলাম, এরপরে তোমরা একবার প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে? তো কোশ্চেনটাকে নোট ডাউন করে নাও, ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল খুব। তো আমি সরে যাচ্ছি, নোট ডাউন করে নাও, তারপরে আমরা নেক্সট কনসেপ্ট আমাদের শুরু করব। তো এটাকে নোট ডাউন করে নাও সবার আগে, ঠিক আছে? ডায়াগ্রামটা ভালো করে বুঝে নাও, একবার দরকার নিজে রাফে একবার, আমি জিওমেট্রি করলাম, নিজে একবার রাফে একবার করার চেষ্টা করো, বুঝে আশা করছি কাছে এতক্ষণ ধরে। তারপর রাফে করার চেষ্টা করো, সেম জিওমেট্রি দিকে এই ভ্যালুগুলো বের করতে পারছো কি পারছো না। এই ভ্যালুগুলো তুমি বের করা শিখে যাও, তাহলে মনে করো তুমি মেকানিক্সে আটকাবে না, বা স্ট্রেংথ অফ মেটেরিয়াল স্ট্রাকচারাল অ্যানালাইসিস যখন পড়বে না, এই দেখো কিছু না, জ্যামিতি ভালো জানলে এগুলো তোমরা কোনো আটকাবে না। তো জ্যামিতি যাদের উইক আছে তার জ্যামিতি আর একটু প্র্যাকটিস করো, ঠিক আছে? তাহলে আরবি এই জন্য প্রিপারেশন করছো, সাহিল স্যার একটু জ্যামিতি ক্লাস কতগুলো করে নিয়ে 10-15টা বেসিক জিনিসগুলো তোমাদের আইডিয়া আবার হয়ে যাবে, মানে রিভিশন হয়ে যাবে। পড়ে তো সবাইছি, কিন্তু রিভিশন হয়ে যাবে, সেগুলো আমাদের কিন্তু মেকানিক্সে বারবার কাজে লাগবে এই জ্যামিতি, ঠিক আছে? মেকানিক্স পুরো ইঞ্জিনিয়ারিংয়েই জ্যামিতি কাজে লাগে কম বেশি, অনেক সময় বুঝতে পারো, অনেক সময় পারো না, কিন্তু জ্যামিতি সব জায়গায় কম বেশি কাজে লাগে। লোকে এইসব জিনিস মেকানিক্স বলো, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল স্ট্রাকচার ভয় পায় কেন? জ্যামিতির ইকুয়েশন আর কিছুই না। জ্যামিতি জানলে বাকির মধ্যে কিচ্ছু নেই, ভালো করে জ্যামিতি জানলেই হয়ে যাবে, ঠিক আছে? তো নোট ডাউন করে এটুকু, তারপর আমি দেখাচ্ছি নেক্সট। আগে এটা নোট ডাউন করে নাও। আশা করছি নোট ডাউন হয়ে গেছে, পজ করে নোট ডাউন করে নাও, না হয়ে থাকলে, ঠিক আছে? পজ করে একটু রিওয়াইন্ড দিয়ে নোট ডাউন করে নাও। চলো নেক্সট পার্টটা দেখিয়ে যাচ্ছি, নেক্সট পার্টটুকু দেখিয়ে দিচ্ছি তোমাদের। এবার এই পার্টটা নোট ডাউন করো, ঠিক আছে? আর যেটা বললাম তোমাদেরকে হোমওয়ার্ক, ওটা কিন্তু করে আমাকে অবশ্যই পাঠাবে। কি পাঠাবে? আমাদের পাঠাবে ফ্লোর রিয়াকশন কত, ওয়াল রিয়াকশন কত, দুটো আমাকে করে সলিউশন পাঠাবে। চলো এটা নোট ডাউন করে নাও। তো আই হোপ এটা তোমরা নোট ডাউন করে নিয়েছো, ঠিক আছে? আমাদের এই টপিকটা এখানেই শেষ হচ্ছে, এরপর আমরা আবার নেক্সট টপিকে যাব। তো আমরা কি পড়লাম? আমরা বেসিক ইকুইলিব্রিয়ামের ইকুয়েশন দিয়ে আমরা কোশ্চেন সলভ করা শিখলাম। তারপর আমরা একটু অ্যাডভান্স কোশ্চেন, যেখানে আমাদের 3টে ফোর্স আছে এবং 3টে ফোর্স ইকুইলিব্রিয়ামে আছে, সেরকম কোশ্চেন আমরা সলভ করে শিখলাম। দেখো 3টে যদি ফোর্স থাকে, কোনো একটা বডিতে 3টে ফোর্স লাগে এবং সেটাকে আমাদের সলভ করতে হয়, তাহলে আমরা জাস্ট এবং সেটাকে কী করে দেবো, সেটাকে কনকারেন্ট করে আমরা কোশ্চেনগুলো সলভ করতে পারো। 3টে ফোর্স এবং যদি বডি ইকুইলিব্রিয়ামে থাকে, কনকারেন্সির মাধ্যমে খুব ইজিলি হয়ে থাকে, কিন্তু আমরা সেই কোশ্চেনগুলো সলভ করতে পারি, যে কোনো ফোর্স আমরা বের করতে পারি। তো সেই কনসেপ্ট আমরা শিখলাম। তো ইকুইলিব্রিয়ামের দুটো আমরা বেসিক কনসেপ্ট এবং অ্যাডভান্স কনসেপ্ট আমরা শিখে নিলাম। এরপরে ইকুইলিব্রিয়ামের আরও একটা কনসেপ্ট আছে যেটা আমরা শিখবো, সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক। দেখো প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্কও কিন্তু একটা ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট, ঠিক আছে? কিন্তু এই কনসেপ্টটা আমরা কখন লাগাবো এবং কীভাবে লাগাবো সেটা তোমাদের জন্য জানা জরুরি। কারণ এই প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক এটা আমরা ইউজ করে, আমরা কিন্তু স্ট্রেংথ অফ মেটেরিয়াল বলো বা স্ট্রাকচার অ্যানালাইসিস বলো, আমরা ইউনিট লোড মেথড ইউজ করে থাকি, ঠিক আছে? সেখানে কিন্তু এই কনসেপ্টকে আমরা কাজে লাগাই। তো এটা কখন লাগাবো, কেন লাগাবো, কীভাবে লাগাবো, সেটা তোমাদের জানা খুবই জরুরি, এবং সেটা আমি তোমাদেরকে নেক্সট টপিকেই শেখাবো। কিন্তু প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক এই টপিক শুরু করার আগে নামে কি আছে? ভার্চুয়াল ওয়ার্ক। তো ওয়ার্ক কি সেটা আমাদেরকে জানতে হবে। তো ওয়ার্ক সম্বন্ধে আমরা একটু পড়ে নিই, তারপর আমরা প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক এই টপিকে যাব। তো ফার্স্ট টাইমে হেডিং দিচ্ছি ওয়ার্ক, ঠিক আছে? ওয়ার্ক আমাদের হেডিং দিচ্ছি, ঠিক আছে? আমরা ওয়ার্কের মধ্যে কি করব, ঠিক আছে? ওয়ার্ক বলতে কি, ওয়ার্ক ডান বাই এ ফোর্স, একটা ফোর্স কতটা ওয়ার্ক ডান করলো সেটাই আমরা পড়বো, ঠিক আছে? তো আমরা কি পড়বো? আমরা পড়বো ওয়ার্ক ডান
ওয়ার্ক ডান বাই এ ফোর্স। ঠিক আছে, তো ওয়ার্ক ডান বলতে কি বোঝায় সেটা তোমার জানা দরকার। কোনো অবজেক্টে যদি কোনো ফোর্স লাগে এবং সেই ফোর্স লাগার ফলে সে অবজেক্টের ডিসপ্লেসমেন্ট হয়, ঠিক আছে, তো সেই ফোর্স ভেক্টর ইনটু ডিসপ্লেসমেন্ট ভেক্টর যে ডট প্রোডাক্ট সেটাকেই বলা হয় কিন্তু ওয়ার্ক ডান। সেই অবজেক্টটা সেই ফোর্সটা কত ওয়ার্ক ডান করলো সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি ফোর্স ভেক্টর এবং ডিসপ্লেসমেন্ট ভেক্টরের ডট প্রোডাক্ট দিয়ে। তো আমরা লিখতে পারি এখানে ম্যাথমেটিক্যালি যদি লিখি কি লিখবো, ওয়ার্ক ডানকে আমি সংক্ষেপে ডব্লিউডি করছি, তোমরা পুরোটা লিখবে, ঠিক আছে। তো ডব্লিউডি মানে ওয়ার্ক ডান ইকুয়ালস টু ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট ডিএস। ডিসপ্লেসমেন্ট ভেক্টরকে আমি কি দিয়ে দিলাম, ডিএস, ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট ভেক্টর। তো এর মধ্যে দেখো এফ বলতে ফোর্স সেটা সবাই জানি, কিন্তু এফ বলতে আমাদের কি ফোর্স, কিন্তু ডিএস বলতে কি ডিসপ্লেসমেন্ট, এটুকুই আমরা জানি, কিন্তু কিসের ডিসপ্লেসমেন্ট, কোন অবজেক্টের ডিসপ্লেসমেন্ট বা কার ডিসপ্লেসমেন্ট সেটাই কিন্তু আমরা জানি না, মানে এই কনসেপ্টটা অনেক ক্লিয়ার নেই, ঠিক আছে। অনেকে ভাবে ডিসপ্লেসমেন্ট মানে কি আমাদের পুরো বডির ডিসপ্লেসমেন্ট, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। তাহলে সেটা একটু ডিটেলসে এক্সপ্লেন করা যাক তার জন্য, ঠিক আছে। তো আমি একটা বডি ড্র করছি তোমাদের তার জন্য। এটা আমাদের একটা বডি, ঠিক আছে, এটা আমাদের একটা বডি, এটা এখানে আমাদের হিঞ্জ করা আছে, ঠিক আছে, এটা আমাদের একটা বডি, এখানে আমাদের হিঞ্জ সাপোর্ট দিয়ে এখানে আটকানো আছে। তো এটা হলো আমাদের বডি, এই বডিতে আমাদের একটা ফোর্স লাগছে, ঠিক আছে, এই বডিতে কি হচ্ছে আমাদের একটা ফোর্স লাগছে, ঠিক আছে, এটা আমাদের ফোর্স লাগছে, ফোর্স কোন পয়েন্টে লাগছে দেখো, এই পয়েন্টে ফোর্স লাগছে, ঠিক আছে, এই পয়েন্টে ফোর্স লাগছে। এক মিনিট, এই পয়েন্টে আমাদের ফোর্স লাগলো, ঠিক আছে, এই পয়েন্টে আমাদের ফোর্স লাগলো। ফোর্স লাগার পরে কি হলো দেখো, যেখানে হিঞ্জ কানেক্টেড আছে, তো এই বডিটা আমাদের এখানে দেখো, এই বডিটা কি হচ্ছে, এই বডি ছিল ইনিশিয়াল, বডিটা রোটেট হয়ে যাচ্ছে, রোটেট হয়ে অনেকটা এরকম হয়ে গেল, ঠিক আছে, এখানে কানেক্টেড ছিল, হিঞ্জ অ্যাবাউট রোটেট হলো, রোটেট হয়ে বডিটা কি হলো এখানে চলে আসলো। তো বডিটা আমাদের চলে আসলো কোথায়, এখানে চলে আসলো, ঠিক আছে। তো এই যে পয়েন্টটা হলো, এই পয়েন্টটা এখন দেখো এখানে চলে আসলো, এই পয়েন্টটা এখানে চলে আসলো, ঠিক আছে, এই পয়েন্টটা আমাদের কোথায় আসলো, এখানে চলে আসলো, এই পয়েন্টটা আমাদের এখানে চলে, এটা যেমন এ পয়েন্ট ছিল, তো এখন এ পয়েন্টটা আমাদের এখানে চলে আসলো, পয়েন্ট এখানে চলে আসলো। তো এটা হলো আমাদের ডিসপ্লেসমেন্ট, এটা হলো আমাদের ডিসপ্লেসমেন্ট আমি দেখাচ্ছি, এই যে এটা হলো আমাদের ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, এটা হলো আমাদের ডিসপ্লেসমেন্ট, যেটাকে আমি ডিএস দিয়ে ডিনোট করছি। এটা আমাদের ফোর্স, এটা আমাদের হলো কি ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। তো এই দেখো এখানে কি হলো, এ পয়েন্ট এখানে গেল ডিসপ্লেসমেন্ট, বাট আমরা যদি ফোর্সে এখানে লাগাতাম, সেই পয়েন্টটা সামথিং হয়ে আসতো, ফোর্সে এখানে লাগালে হয়তো এখানে আসতো, ফোর্সে এখানে লাগলে এখানে আসতো। তো এখানে এই দুটোর মধ্যে ডিসপ্লেসমেন্ট, এই দুটোর মধ্যে ডিসপ্লেসমেন্ট, এই দুটোর মধ্যে ডিসপ্লেসমেন্ট বা এই দুটোর মধ্যে ডিসপ্লেসমেন্ট, প্রত্যেকটা ডিসপ্লেসমেন্ট কিন্তু আলাদা হচ্ছে, এখানে ডিসপ্লেসমেন্ট এক নয়, ঠিক আছে, এখানে প্রত্যেকটা পয়েন্টের প্রত্যেকটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট আলাদা। তো আমরা ডিসপ্লেসমেন্ট এখানে এফ তো বলতে ফোর্স হয়ে গেল, ঠিক আছে, ফোর্স ভেক্টর, ডিসপ্লেসমেন্ট কার নেবো এটা হচ্ছে কোশ্চেন। তো ডিসপ্লেসমেন্ট আমরা সেই পার্টিকেলের নেব যেই পার্টিকেলের উপরে ফোর্স লাগছে, ঠিক আছে। তো যে ডিসপ্লেসমেন্ট ভেক্টর বলতে আমরা বুঝি এফ বলতে কি আমাদের নর্মাল ফোর্স হয়ে গেল, ঠিক আছে, এফ আমাদের কি হয়ে গেল নর্মাল ফোর্স, আর ডিসপ্লেসমেন্ট কার ডিসপ্লেসমেন্টটা কার, এই ডিসপ্লেসমেন্টটা কার, ঠিক আছে, এই ডিসপ্লেসমেন্ট এই পার্টিকেলের যার উপরে ফোর্স লাগছে, এই ডিসপ্লেসমেন্টটা কার হলো, এই পার্টিকেলের যার উপরে ফোর্স লাগছে, এই পার্টিকেল এখানে কি হলো, এই পার্টিকেল যার উপর ফোর্স লাগছে তার ডিসপ্লেসমেন্ট, তার মানে কি ওয়ার্ক ডান কত ফোর্স ইন ডট ডিসপ্লেসমেন্ট সেই পার্টিকেলে যেই পার্টিকেলের উপর আমাদের ফোর্স অ্যাক্ট করছে, এটা তোমাদের মাথায় ক্লিয়ার থাকা দরকার, ঠিক আছে। এবার প্রত্যেকটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট সেমও হতে পারে আলাদাও হতে পারে, ঠিক আছে। সেম হলে কি হয়, আমাদের কিন্তু সবসময় কোনো আমাদের ডিসপ্লেসমেন্ট কোনো বডির হয় না, ডিসপ্লেসমেন্ট সেই পার্টিকেলেরই হয় যে পার্টিকুলার ফোর্স লাগছে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়
ঠিক আছে, যদি আমরা অনেক ক্ষেত্রে দেখা যায়, যেমন হাইওয়েতে আমরা পড়েছিলাম গাড়ি যখন আমরা ডিসপ্লেসমেন্টে পুরো গাড়ি করি, পুরো গাড়ির ডিসপ্লেসমেন্ট আমরা মানে কোনো পার্টিকুলার ডিসপ্লেসমেন্ট লিখি না, আমরা পুরো গাড়ির ডিসপ্লেসমেন্ট লিখি। কেন? কারণ এটাই দেখো, ঠিক আছে, এই যে একটা অবজেক্ট, এই একটা অবজেক্ট, ঠিক আছে, এটা আমাদের অবজেক্ট, এটা আমাদের ফোর্স লাগার ফলে এই অবজেক্টে কি হলো, আমাদের ফোর্স লাগলো, ঠিক আছে, এই অবজেক্টে আমাদের ফোর্স লাগলো, এই অবজেক্টে আমাদের কি হলো, এফ ফোর্স লাগলো। এফ ফোর্স লাগার ফলে এই অবজেক্টটা কি হলো, এই অবজেক্টটা আমাদের এখানে চলে আসলো, এই অবজেক্ট এখানে চলে আসলো। এবার এই বডিটা রিজিড বডি, আমরা যা এখানে সব করছি সব কিছু রিজিড বডি, ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি প্রথমেই অ্যাজাম্পশন সব রিজিড বডি, মেকানিক্সের প্রথমে অ্যাজাম্পশন ছিল সব বডি রিজিড বডি, সেটা ক্যালকুলেশন করছি, ঠিক আছে। তো এটাকে অবজেক্টটা রিজিড বডি, ঠিক আছে। তো এক্ষেত্রে যদি এই পয়েন্টটা আমাদের ফার্স্ট পয়েন্ট হয়, দেখো এই পয়েন্টে ফার্স্ট পয়েন্ট হয়, ঠিক আছে, তো এই পয়েন্টটা, এটা যদি আমার সেকেন্ড পয়েন্ট হয়, সেকেন্ড পয়েন্ট, এটা আমার থার্ড পয়েন্ট হয়, থার্ড পয়েন্ট, তিনটে পয়েন্ট ড্র করলাম, ঠিক আছে, তিনটে পয়েন্ট আমি এখানে ড্র করলাম, তিনটে পয়েন্ট আমি ড্র করলাম। তো এটা আমাদের প্রথম পয়েন্টের ডিসপ্লেসমেন্ট, এটা আমাদের দ্বিতীয় পয়েন্টের ডিসপ্লেসমেন্ট, এটা আমার তৃতীয় পয়েন্টের ডিসপ্লেসমেন্ট। সোজা না মনে করো সোজা আছে, একটু উঁচু নিচু হয়ে গেছে, মনে করো সব প্যারালাল একই যাচ্ছে, কারণ পয়েন্ট আমি সেম দেখাচ্ছি, এই পয়েন্ট এখানে এই পয়েন্ট একই আছে, ঠিক আছে। তো এই পয়েন্টে যতটা ডিসপ্লেসমেন্ট হবে এই পয়েন্টেরও ততটা ডিসপ্লেসমেন্ট হবে, এই পয়েন্টেরও ততটা ডিসপ্লেসমেন্ট হবে। এক্ষেত্রে আমরা বলতে পারি, ঠিক আছে, এটা যদি আমরা DS1 লিখি, এটা আমরা লিখি DS1, DS2, ঠিক আছে, DS3, এক্ষেত্রে বলতে পারি DS1 ইকুয়ালস টু DS2 ইকুয়াল টু DS3, প্রত্যেকটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট সমান, তার মানে ডিসপ্লেসমেন্ট অফ পার্টিকেল ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট অফ বডি, আমরা এক্ষেত্রে বলতে পারি। তো ডিসপ্লেসমেন্ট অফ পার্টিকেল, ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট অফ পার্টিকেল, ডিসপ্লেসমেন্ট অফ পার্টিকেল ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট অফ বডি করতে পারি, ডিসপ্লেসমেন্ট অফ বডি, ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট অফ পার্টিকেল ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট অফ বডি আমরা এখানে বলতে পারি, কারণ প্রত্যেকটা যে পয়েন্ট আছে ডিসপ্লেসমেন্ট সমান আছে, কিন্তু এক্ষেত্রে যখন হিন্ট সাপোর্ট করা আছে প্রত্যেকটা পয়েন্টের ডিসপ্লেসমেন্ট আলাদা, সেক্ষেত্রে আমার ডিসপ্লেসমেন্ট অফ পার্টিকেলই অ্যান্সার হবে। তো আমাদের পরীক্ষায় যদি কোশ্চেন থাকে এরকম যে ডিসপ্লেসমেন্ট কার ডিসপ্লেসমেন্ট, সবসময় বলে ডিসপ্লেসমেন্ট অফ পার্টিকেল, বডির নয়, ঠিক আছে, একটা অবজেক্টিভ কোশ্চেন তোমাদের এখান থেকে বলে দিলাম। তো এটা হলো ডিসপ্লেসমেন্ট F.ds, ঠিক আছে। তো দেখো এটা হলো F.ds, ঠিক আছে। তো এবার যদি আমরা দেখি এটাকে ইসে করি, ঠিক আছে, ওয়ার্ক ডানের ভ্যালু যদি বের করি, ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট, এই ডিসপ্লেসমেন্টটা দেখো, এটা অ্যাঙ্গেল একটা থিটা অ্যাঙ্গেলে আছে, এই ডিসপ্লেসমেন্টটা হচ্ছে, একটু বড় করছি এটাকে, এই দেখো ডিসপ্লেসমেন্টটা কি হচ্ছে, আমি লাইন অফ অ্যাকশনটাকে এক্সটেন্ড করি, ফোর্সের লাইন অফ অ্যাকশন, তো এখানে একটা থিটা অ্যাঙ্গেল হচ্ছে, তাই তো। এবার আমরা যদি ডিসপ্লেসমেন্ট আমরা কি করে লিখলাম, F.ds, আমরা ওয়ার্ক ডান ইকুয়াল টু কি করলাম, F.ds, এটাকে আমরা এদিকে নিয়ে যাচ্ছি, ওয়ার্ক ডান ইকুয়াল টু আমরা কি লিখলাম, F.ds। তো F.ds কে আমরা ডট প্রোডাক্ট কি শিখেছিলাম বলো, ডট প্রোডাক্ট আমরা কি শিখেছিলাম, F.ds ইকুয়াল টু F ইন্টু ds, F ইন্টু ds ইন্টু cos থিটা, F.ds cos থিটা, ঠিক আছে, এগুলো F ইন্টু ds ইন্টু cos থিটা, এটা আমরা জানি। F.ds মানে কি, F.ds cos থিটা, তাই তো। এবার এখানে যদি আমরা লিখি, এটাকে আমরা একটু বাইফারেট করি, ঠিক আছে, দেখো F আলাদা আছে, ds cos থিটাকে আমি আলাদা করে ব্র্যাকেটে করছি, ঠিক আছে, ds cos থিটা আছে, ds cos থিটাকে আমি আলাদা করে ব্র্যাকেট করছি, ঠিক আছে। ds cos থিটাটা কি, এখানে একটা ds কি ডিসপ্লেসমেন্ট ভেক্টর, এখানে ds কি ডিসপ্লেসমেন্ট ভেক্টর, এই ডিসপ্লেসমেন্ট ভেক্টরের যে আমাদের কি বলো হরাইজন্টাল কম্পোনেন্ট, মানে যে লাইন অফ অ্যাকশন F এর তার সঙ্গে যে আমাদের
অ্যাঙ্গেল ক্রিয়েট করলো সেই কম্পোনেন্ট, মানে ফোর্সের লাইন অফ অ্যাকশনে যে কম্পোনেন্টটা আছে ডিসপ্লেসমেন্ট ভেক্টরের, সেটাই হলো ডিএস কস থিটা। দেখো এই ডিসপ্লেসমেন্ট ভেক্টরের ফোর্স, তাই তো। তো এই ডিসপ্লেসমেন্ট ভেক্টর ফোর্সের লাইন অফ অ্যাকশনে যে কম্পোনেন্টে অ্যাক্ট করে, এই ডিসপ্লেসমেন্ট ভেক্টরের, ঠিক আছে, যে কম্পোনেন্টটা ফোর্সের লাইন অফ অ্যাকশনে অ্যাক্ট করে সেটাই হচ্ছে ডিএস কস থিটা। এই ডিএসকে ভাগলে কি হবে? ডিএস কস থিটা, ডিএস সাইন থিটা, তাই তো। ডিএস মানে ডিএস কস থিটা, ডিএস সাইন থিটা, দুটো কম্পোনেন্ট হয়। ডিএস কস থিটা, ডিএস সাইন থিটা, দুটো কম্পোনেন্ট হয়ে গেল। তো এখান থেকে আমরা কনক্লুশনে কি আসতে পারি? দেখো এখান থেকে কনক্লুশনে আসতে পারি ওয়ার্ক ডান ইকুয়ালস টু যেদিকে যেই লাইন অফ অ্যাকশনে ফোর্স কাজ করছে সেম লাইন অফ অ্যাকশনে আমাদের ডিসপ্লেসমেন্টের কম্পোনেন্ট যত হবে সেটা হচ্ছে আমাদের ওয়ার্ক ডান। এই শর্টভাবে লিখতে পারি, ঠিক আছে। এটা করছে কি করতে পারি, ওয়ার্ক ডানের কোশ্চেন আমরা আরেক সংজ্ঞা করতে, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ভেক্টরের সেই কম্পোনেন্ট যেটা ফোর্সের লাইন অফ অ্যাকশনে কাজ করছে। ক্লিয়ার? ঠিক আছে, এখান থেকে ক্লিয়ার। এবার দেখো আমরা যদি থিটার ভ্যালু আমরা ভিন্ন লিখি, এবার যদি ইফ আমরা যদি করি ইফ থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি, যদি কোনো অ্যাঙ্গেল না হয়, মানে ফোর্সের যেদিকে ফোর্স আছে সেম ডাইরেকশনে ডিসপ্লেসমেন্ট হয়, ফোর্সের ডাইরেকশনে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তাহলে কি হচ্ছে? ফোর্সের ডাইরেকশনে ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে কস থিটা কস জিরো ভ্যালু কত হচ্ছে 1। ইফ থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি, তাহলে ওয়ার্ক ডান ইকুয়ালস টু এফ ইন্টু ডিএস, ঠিক আছে, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এটা হলো আমাদের কি পজিটিভ ওয়ার্ক ডান, ঠিক আছে। এবার যদি থিটা ইকুয়ালস টু 90 করি, ইফ থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, থিটা 90 ডিগ্রি মানে কি? পারপেন্ডিকুলার ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডাইরেকশন, সরি ফোর্সের পারপেন্ডিকুলার ডাইরেকশন, ফোর্স যেই দিকে অ্যাক্ট করছে তার পারপেন্ডিকুলার ডাইরেকশন, ঠিক আছে। তো যদি আমরা তার পারপেন্ডিকুলার ডাইরেকশনে দেখি, এখানে ওয়ার্ক ডান কত হচ্ছে? দেখো ওয়ার্ক ডান ইকুয়ালস টু ফোর্স ইন্টু ডিএস কস থিটা, কস 90 ভ্যালু কত? 0। তো এটা কত হয়ে যাবে? 0। তার মানে কি, যেই ডাইরেকশনে ফোর্স লাগে তার পারপেন্ডিকুলার ডাইরেকশনে কোনো ওয়ার্ক ডান হয় না। কেন কি? এফ ডিএস কস থিটা, থিটার জায়গায় এখন 90 ডিগ্রি বসাবো, সম্পূর্ণটা ভ্যালু 0 হয়ে যাবে। তো যেই ডাইরেকশনে আমাদের ফোর্স লাগে তার 90 ডিগ্রি ডাইরেকশনে, তার পারপেন্ডিকুলার ডাইরেকশনে কোনো ফোর্স অ্যাক্ট করে না, ফোর্সের ভ্যালু 0 হয়, ঠিক আছে, সরি ওয়ার্ক ডানের ভ্যালু 0 হয়। যেই ডাইরেকশনে আমাদের ফোর্স লাগে তার পারপেন্ডিকুলার ডাইরেকশনে কোনো ওয়ার্ক ডান হয় না, ওয়ার্ক ডানের ভ্যালু 0 হয়, ঠিক আছে। তো পারপেন্ডিকুলার ডাইরেকশনে কোনো ওয়ার্ক ডান হয় না। কোন দিকে ওয়ার্ক ডান হয়? যেই দিকে যাচ্ছে সেই দিকে আমাদের ওয়ার্ক ডানটা ম্যাক্সিমাম হয় যদি সেই ডাইরেকশনে লাগে, অথবা যদি কোনো অ্যাঙ্গেলে লাগে, যে কোনো অ্যাঙ্গেলে লাগে ওয়ার্ক ডানটা হবে, ধীরে ধীরে ওয়ার্ক ডান কমতে থাকবে, কিন্তু এই ডাইরেকশনে কোনো আমাদের ওয়ার্ক ডান হবে না, ঠিক আছে। এই ডাইরেকশনে ফোর্সের লাইন অফ অ্যাকশনে পারপেন্ডিকুলার ডাইরেকশনে কোনো ওয়ার্ক ডান হবে না। এবার আরেকটা কন্ডিশন দেখাচ্ছি, ঠিক আছে। ইফ থিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি, থিটা 180 মানে কি? ফোর্স এই দিকে যাচ্ছে, ডিসপ্লেসমেন্ট উল্টো দিকে হচ্ছে, ফোর্সের উল্টো দিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, ঠিক আছে। সেক্ষেত্রে কি হবে? দেখো ফোর্সের উল্টো দিকে ডিসপ্লেসমেন্ট হলে কি হবে? ফোর্স এই দিকে, ডিসপ্লেসমেন্ট এইদিকে, মানে কি? এই দেখো একবার ডায়াগ্রামটা ড্র করে তোমায় দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই আমাদের ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, এই আমাদের ডিসপ্লেসমেন্ট, এই আমাদের ফোর্স বা উল্টো, এই যে আমি ফোর্স দেখাই এটা আমাদের ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, অপোজিট ডাইরেকশন, এটা তো 180 ডিগ্রি। তো অ্যাঙ্গেলটা হয়ে গেল, অ্যাঙ্গেল বিটুইন দেম কত? এই অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে 180 ডিগ্রি। এক্ষেত্রে কি হচ্ছে? এক্ষেত্রে আমাদের ওয়ার্ক ডান হয়ে যাচ্ছে, মাইনাস এফ ডট ডিএস, মানে কেন কি? কস 180 ডিগ্রির ভ্যালু -1, তো এটা আমাদের হচ্ছে নেগেটিভ। কেউ যদি বলে নেগেটিভ ওয়ার্ক ডান হয়, হ্যাঁ অবশ্যই হয়। ইভেন তোমরা হাইওয়ে ইঞ্জিনিয়ারিং অলরেডি করেছো নেগেটিভ ওয়ার্ক ডান। মনে করে দেখো নেগেটিভ ওয়ার্ক ডান কখন করলাম? যখন আমরা ব্রেকিং ডিস্টেন্স ক্যালকুলেট, যখন ব্রেক মানে গাড়ি, তখন কি আমরা তখন ইউজ করেছিলাম ওয়ার্ক ডান, নেগেটিভ করেছিলাম। বলেছিলাম কেন? আমাদের গাড়ি ফোর্স একটার পরে আমাদের যে রেজিস্টিভ ফোর্সটা কি গাড়ির পিছন দিকে কাজ করছিল। এই যে গাড়ি যাচ্ছে এদিকে, ব্রেক অ্যাপ্লাই করলাম, ব্রেক অ্যাপ্লাই করা কি, ঠিক আছে, গাড়ির ডিসপ্লেসমেন্ট সামনের দিকে হলো, এখানে ব্রেক অ্যাপ্লাই করবে, গাড়ি সামনে গিয়ে এখানে থেমে গেল, তারপর ডিসপ্লেসমেন্ট সামনের দিকে হলো। কিন্তু যে রেজিস্টিভ ফোর্স যেটা গাড়িকে আটকানোর চেষ্টা করছে ব্রেক অ্যাপ্লাই করার ফলে, সেই ফোর্সটা পিছন দিয়ে কাজ করছে।
তার মানে কি ফোর্সের ডাইরেকশন এদিকে আর আমাদের ডিসপ্লেসমেন্ট এদিকে, তো ওয়ার্ক ডান নেগেটিভ, সেই জন্য আমি ওয়ার্ক ডান নেগেটিভ করেছিলাম তখন ওখানে। তো ওয়ার্ক ডান কেমন নেগেটিভ করেছিলাম এখান থেকে তোমাদের একটু বুঝিয়ে দিলাম, ঠিক আছে। তো ওয়ার্ক ডান কেমন নেগেটিভ হয়েছিল, তো এটা হলো আমাদের ওয়ার্ক ডান নেগেটিভ হলো, পজিটিভ হলো, কোন ডাইরেকশনে জিরো হয় ওয়ার্ক ডান, এটা নিয়ে তোমাদেরকে সব ডিটেল ক্লিয়ার করে দিলাম। এবং এটা চলো আলাদা একটা আমি ডায়াগ্রাম ড্র করে দিচ্ছি ফোর্সের, ঠিক আছে, যাতে কনফিউশন না আসে। ফোর্স আর ডিসপ্লেসমেন্টের এখানে ড্র করে দিচ্ছি, এখানে ড্র করে দিচ্ছি। এই যে আমাদের যে ফোর্স হয় এটা, ঠিক আছে, এটা আমার ডিসপ্লেসমেন্ট, এটা আমাদের ফোর্স, এটা আমাদের ডিসপ্লেসমেন্ট। ফোর্স ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, ফোর্স ইন্টু ওখানে ডিসপ্লেসমেন্ট হলো। এবং লাইন অফ অ্যাকশন যদি এটা হয়, ঠিক আছে, লাইন অফ অ্যাকশন কোনটা হচ্ছে দেখে নাও, এটা আমার লাইন অফ অ্যাকশন হয়ে যাচ্ছে, ঠিক আছে। ফোর্সের লাইন অফ অ্যাকশন এটা হয়ে গেল, ফোর্সের লাইন অফ অ্যাকশন এটা হয়ে গেল। তো এই ডিএস এর যে কম্পোনেন্ট এটা হয়ে যাবে, দেখো ডিএস এর কম্পোনেন্ট, ডিএস এর এই কম্পোনেন্টটা, ডিএস এর এই কম্পোনেন্টটা, ডিএস এর এই কম্পোনেন্টটা কত হচ্ছে আমাদের এখানে, কালার চেঞ্জ করে দেখাচ্ছি, ডিএস এর এই কম্পোনেন্টটা, ঠিক আছে, ডিএস এর এই কম্পোনেন্টটা, এটা কত হচ্ছে, এটা হচ্ছে আমাদের ডিএস কস থিটা, ডিএস কস থিটা, এটা আমাদের থিটা। তার মানে কি আমাদের সেই কম্পোনেন্টটাই কাজে লাগে ওয়ার্ক ডানের, ঠিক আছে। ওয়ার্ক ডানের ক্ষেত্রে আমরা সেই কম্পোনেন্টটা কাজে লাগে যে কম্পোনেন্টটা ফোর্সের লাইন অফ অ্যাকশনে পড়ে, লাইন অফ অ্যাকশনের ডাইরেকশন যেই ডিএসএ যে কম্পোনেন্ট থাকে সেটা আমাদের ওয়ার্ক ডান ক্যালকুলেট করে, ঠিক আছে। তো যে অ্যাঙ্গেলে আমাদের ডিসপ্লেসমেন্ট হোক না কেন, ওয়ার্ক ডান অলওয়েজ ফোর্সের লাইন অফ অ্যাকশনে যেই কম্পোনেন্টটা থাকবে সেই কম্পোনেন্ট দিয়েই ক্যালকুলেশন হবে, ঠিক আছে। তো এইটুকু ছিল, তোমাদেরকে লিখিয়ে দিচ্ছি সুন্দর করে ওয়ার্ক ডান জিনিসটাকে, ঠিক আছে, গুছিয়ে লিখিয়ে দিচ্ছি, ঠিক আছে, এক এক করে লিখবে তোমরা, তোমাদেরকে বলছি তোমরা লেখো। ও একটা লিখে দিই, ওয়ার্ক ডানের যে ইউনিট আছে, ইউনিটটা লেখা হয়নি, ঠিক আছে, ওয়ার্ক ডানের ইউনিট আছে, ইউনিটটা এখানে লিখে দিচ্ছি, চলো এখানে পাশে লিখবে, আমি এখানে লিখে দিচ্ছি ইউনিট, ওয়ার্ক ডান হচ্ছে জুল, ঠিক আছে, জুলকে আমরা যে হিসাবে লিখি জুল, জুল, অথবা এটাকে আমরা কি লিখতে পারি, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ফোর্সের ইউনিট কি নিউটন, নিউটন ডিসপ্লেসমেন্ট মিটার, ঠিক আছে, নিউটন মিটারও লিখতে পারি, আমি জুল হিসেবেও লিখতে পারি, ঠিক আছে। এমনি ইউনিটকে জুল বলা হয়, তুমি নিউটন মিটারের কথা দেখো নিউটন মিটারও লিখতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে। এটা ইউনিট ছিল, এক এক করে চলো তোমাদেরকে ওয়ার্ক ডান লিখে নিই, তারপরে প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক শুরু করবো, ঠিক আছে। তো আগে চলো লেখা শুরু করছি, আমি যেমন যেমন বলবো তেমন তেমন তোমরা লিখবে, ঠিক আছে, আমি যেমন বলবো তোমরা লিখে নেবে। তো সবার আগে তোমরা হেডিং দিয়েছিল ওয়ার্ক ডান বা ওয়ার্ক, ওয়ার্ক ব্র্যাকেটের নিচে লেখো ওয়ার্ক ডান বাই এ ফোর্স, যেমন লিখেছি হেডিং ওয়ার্ক দাও, এটা ব্র্যাকেটের নিচে লিখে দাও, তার নিচে লিখে দাও, ঠিক আছে, ওয়ার্ক ডান বাই এ ফোর্স, এটা আমরা লিখে দাও, নিচে লিখে দাও ওয়ার্ক, ওয়ার্ক ডান বাই এ ফোর্স, ঠিক আছে। তারপরে প্যারা চেঞ্জ করে লেখো, এবার লেখো প্রথমে ওয়ার্ক ডান জিনিসটা হিসাবে লিখে নাও, আমি তোমাকে বলছি, লেখো ওয়ার্ক ডান বাই এ ফোর্স, work done by a force, work done by a force is defined as the dot product of force vector, the dot product of force vector and displacement vector, and displacement vector, and ডিসপ্লেসমেন্ট ভেক্টর, ফুল স্টপ, প্যারা চেঞ্জ, তারপরে নিচে লেখো ওয়ার্ক ডান ইকুয়ালস টু
এফ ডট ডিএস, যেটা আমি লিখেছি ওয়ার্ক ডান ইকুয়ালস টু এফ ডট ডিএস। ঠিক আছে, ওয়ার্ক ডান ইকুয়াল টু এফ ডট ডিএস, যেমন লেখা আছে অ্যাজ ইট ইজ এরকম করে লেখো। ঠিক আছে, তবে লেখার পরে লেখো হোয়ার, কমা দিয়ে নিচে লেখো হোয়ার এফ ইকুয়ালস টু ফোর্স ভেক্টর, এফ এর মাথায় অ্যারো দেবে, যেহেতু এখানে অ্যারো দিয়ে আমি এখানে পরে দেখেছি তো ফোর্স ভেক্টর, এফ ইকুয়ালস টু ফোর্স ভেক্টর, এফ ইকুয়াল টু ফোর্স ভেক্টর। নেক্সট ডিএস ইকুয়ালস টু, লাইট চেঞ্জ করে, ডিএস ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট অফ দ্যাট পার্টিকেল, displacement of that particle, displacement, displacement of that particle of body on which force is applied, on which force is applied, on which force is applied। ঠিক আছে, তো কি লিখলে, displacement of that particle of body on which force is applied। ঠিক আছে, তারপরে নোট হিসাবে লেখো, নোট হিসাবে লেখো, প্রথমে এই ডায়াগ্রামটা ড্র করবে, এই ডায়াগ্রাম, শুধু ডায়াগ্রামটা। ঠিক আছে, ডায়াগ্রাম ড্র করবে, দেখো কী কী ডায়াগ্রাম ড্র করবে বলছে, কী ড্র করবে না বলছি। ঠিক আছে, ডায়াগ্রাম যেমন ড্র করবে, দুটো বডি দেখাবে, ফোর্স লাগছে, ফোর্স লাগার পরে এ পয়েন্ট এখান থেকে দেখাবে, ডিসপ্লেস ভেক্টর দেখাবে, আর থিটা অ্যাঙ্গেল এইটুকু দেখাবে। এই ডায়াগ্রাম ড্র করো, আর কিছু লেখার দরকার নেই, ডায়াগ্রামটা ড্র করো, বাকি পয়েন্টগুলো দেখার দরকার নেই। চাইলে একটা পয়েন্ট দুটো দেখিয়ে তার মধ্যে ডিসপ্লেসমেন্ট আলাদা দেখাতে পারো, DS1 DS2 করে দেখাতে পারো, বাট এইটুকু ডিসপ্লেসমেন্ট দেখলে তোমাদের আইডিয়া হয়ে যাবে যে প্রত্যেকটা পার্টিকেল ডিসপ্লেসমেন্ট আলাদা, সেটা লিখতে পারো। ঠিক আছে, এই ডায়াগ্রাম ড্র করো। ঠিক আছে, এই ডায়াগ্রাম ড্র করবে, তারপরে বা পাশে ডায়াগ্রাম ড্র করার পরে যদি জায়গা থাকে পাশে, তাহলে পাশে, না হলে যদি পরে জায়গা থাকে পরে, এই ডায়াগ্রামটা ড্র করবে। একটা অবজেক্ট যেখানে ফোর্স লাগছে, ফোর্স লাগার পরে এই অবজেক্টটা সামনে দিকে এগিয়ে গেল এবং তিনটে পয়েন্ট দেখাবে, দুটো পয়েন্ট দেখাবে, দুটো পয়েন্ট ডিসপ্লেসমেন্ট DS1 DS2 এরকম করে দেখাবে। তারপর নিচে লিখবে DS1 ইকুয়াল টু DS2, বা তিনটে লিখলে লিখবে DS1 ইকুয়াল টু DS2 ইকুয়াল টু DS3। এই অবধি, নিচে আর কিছু লিখবে, আমি এটা লেখাবো ওয়ার্ডে, এই অবধি। ঠিক আছে, প্রথমে এই ডায়াগ্রামটা, তারপর এই ডায়াগ্রামটা, এই দুটো ডায়াগ্রাম লেখা, আমি সরে যাচ্ছি, ডায়াগ্রাম ড্র করো, তারপর আমি লেখাচ্ছি। ঠিক আছে, ডায়াগ্রাম ড্র করো। ডায়াগ্রাম ড্র করেছো, এবার নিচে লেখো ইফ every particle of a body is having displacement, comma, displacement of body equals to displacement of particle, displacement of body equals to displacement of particle। ঠিক আছে, তো এটা হয়ে গেল ডিসপ্লেসমেন্ট অফ বডি ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট অফ পার্টিকেল। এরপরে এই জিনিসটা ড্র করবে, নোট করবে। ঠিক আছে, এই জিনিসটা নোট করবে, W ডট ডি, সরি ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান ইকুয়ালস টু এফ ডট ডিএস, FDS cos থিটা। ঠিক আছে, FDS cos থিটা, FDS cos থিটাকে তুমি ব্র্যাকেটে রাখবে, তারপরে এই ডায়াগ্রামটা ড্র করবে, তার নিচে এক লাইন লেখাবো, এটা করবে, তারপরে এই ডায়াগ্রামটা ড্র করবে। ঠিক আছে, ডায়াগ্রাম ড্র করে পজ দেবে, এক লাইন লেখাবো, তারপরে এই জিনিসটা লেখাবে, এটা লেখো, তারপর এটা লেখো, এখানে লিখে
তারপরে ওয়েট করে আমি তোমাকে লেখাচ্ছি, আগে নোট ডাউন করে নাও। তো এবার লেখো, নিচে লেখো প্যারা চেঞ্জ করে, only that component of displacement is responsible for work, comma, which is in the line of force, which is in the line of force, ঠিক আছে। তো যেটা এতক্ষণ ধরে বললাম ওটাই তোমাদেরকে লেখালাম, ঠিক আছে, এতক্ষণ ধরে বললাম, ঠিক আছে। ডিসপ্লেসমেন্টের সেই কম্পোনেন্টটাই ওয়ার্ক ডানের জন্য রেসপন্সিবল যেটা ফোর্সের লাইন অফ অ্যাকশনে আসে, ঠিক আছে। সেই কম্পোনেন্টটাই ডিএস কস থিটা আমাদের ওয়ার্ক ডানের ক্যালকুলেশন করার জন্য রেসপন্সিবল, বা ওয়ার্কের জন্য রেসপন্সিবল, ওয়ার্ক ডানের জন্য রেসপন্সিবল, ঠিক আছে। তোমরা একটা জিনিস মানে আমি লিখতে বারণ করে মানে ভুলে গেছিলাম বলতে, এই ডব্লিউ ইকুয়ালস টু এফ ডট ডিএস ছিল তো, তারপরে ফোর্স ডিসপ্লেসমেন্ট লিখেছিলে, ওখানে একটু জায়গা থাকলে ইউনিট লিখে দাও, ইউনিট ইকুয়াল টু জুল নিউটন মিটার, এটা ওখানে লিখে দাও, জায়গা থাকলে লিখে দাও, জায়গা না থাকলে লাস্টে লিখে দিও, ঠিক আছে, জায়গা না থাকলে লাস্টে লিখে দিও। তো ইউনিটটা লিখে নাও, জুল ইকুয়াল টু নিউটন মিটার, ইউনিট লিখে, এবং লাস্টে এইটা লেখো, ইফ থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, তাহলে কত হচ্ছে, ঠিক আছে, ইফ থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, ইফ থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, ইফ থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি, তিনটে আছে, ভ্যালু লিখে নাও। কোনটা হলে কী হবে, কোনটা হলে পজিটিভ, কোনটা হলে নেগেটিভ, ওয়ার্ক ডান নেগেটিভ পসিবল, এটা মাথায় থাকে, ঠিক আছে, ওয়ার্ক ডান নেগেটিভ হতে পারে। তো পরীক্ষায় যদি লিখে দেয় ওয়ার্ক ডান মে বি নেগেটিভ, ওটা কিন্তু রং স্টেটমেন্ট করে দেবেন, এরকম স্টেটমেন্ট দেয় যা মানে লোকে কনফিউজ করার জন্য, ঠিক আছে, যে বেসিক টার্মে সে ওয়ার্ক ডান নেগেটিভ মানে মে বি নেগেটিভ, এটা রং স্টেটমেন্ট হিসেবে লিখে দিয়ে চলে আসতে পারে। অনেক সময় যায় দুটো তিনটে স্টেটমেন্ট থাকে, বলে কোনটা নেগেটিভ আইডেন্টিফাই করো, সেক্ষেত্রে অনেকে ভুল করে দিয়ে চলে আসবে, তো এটা মাথায় থাকে। তো এইটুকু নোট ডাউন করে নাও, ঠিক আছে, সরে যাচ্ছি, নোট ডাউন করে নাও। তো আই হোপ তোমরা নোট ডাউন করে নিয়েছো, ঠিক আছে। তো এরপর আমরা প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক এই টপিকটা পড়বো, কিন্তু আজকে আমার একটু কাজ পড়ে গেছে বলে আমি এই টপিকটা এখানে কমপ্লিট করছি, ঠিক আছে। আজকের লেকচার একটু ছোটো থাকলো, এবং প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক এটা পড়াতে মোটামুটি তোমার 1.5 থেকে 15-2 ঘন্টা লাগবে। তো এটা আমি নেক্সট লেকচারে তোমাদের কালকে কভার করে দেবো, ঠিক আছে। আজকের লেকচারটা আমি এখানেই শেষ করছি, আজকে অল্পই থাকলো, যে দুটো কোশ্চেন তোমাদের করালাম, বিশেষ করে সেকেন্ড কোশ্চেনটা ওটা একবার ভালো করে তোমরা প্র্যাকটিস করে নাও। আমি নেক্সট লেকচারে প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক শেষ করে দেবো, তারপর আরেকটা লেকচার হবে সেন্টার অফ গ্র্যাভিটি মোমেন্ট অফ ইনার্শিয়া, তাহলে আমাদের স্ট্যাটিক শেষ, বলতে পারো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যতটুকু লাগবে আমাদের মেকানিক্স মোটামুটি শেষ, ঠিক আছে। আমরা ডাইনামিক পার্টটা বেশি পড়বো না, ডাইনামিক পার্টটা যখন দরকার হবে আমি ক্লাসের সাথে সাথে সেটুকু পড়িয়ে দেবো, ডাইনামিক আলাদা করে এখন আর পড়বো না, ঠিক আছে। কারণ কিছু ডাইনামিকের প্রশ্ন আমার অলরেডি তোমার কি বলে হাইওয়েতে পড়েছি, আরও যেখানে যেখানে দরকার হবে টুকটাক ডাইনামিক, আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ডাইনামিক খুব কম কাজ লাগে, যেটুকু দরকার হবে আমি আবার সেই সঙ্গে তখন তোমাদেরকে পড়িয়ে দেবো সেইটুকু টপিক, আলাদা করে ডাইনামিকের পিছনে সময় দিয়ে লাভ নেই। তো সেন্টার অফ গ্র্যাভিটি মোমেন্ট অফ ইনার্শিয়া পড়াবো, তারপর আমি তোমাদের নেক্সট সাবজেক্ট যেটা স্ট্রেংথ অফ মেটেরিয়াল সেটা শুরু করিয়ে দেবো, ঠিক আছে। তো আজকের লেকচারটা আমি এখানেই শেষ করছি, আবার নেক্সট লেকচারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।